লাস্ট ক্লাস পর্যন্ত মনে হয় আমরা কার্নো ম্যাপ মনে হয় শেষ করছিলাম। কিছু প্র্যাকটিস প্রবলেম মনে হয় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে দেওয়ার টাইম পাইনি। আজকে মোটামুটি প্র্যাকটিস প্রবলেম, আজকে আমরা বেশ কিছু টপিক কভার দিব কে ম্যাপের উপর বেস করে। তারপর অ্যাসাইনমেন্টের জন্য বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা আজকে দিয়ে দিব আজকের ভিডিওর সাথে। ওকে, আমাদের কার্নো ম্যাপ মোটামুটি শেষ। তো আমাদের কার্নো ম্যাপের ফুল ক্লাস টেস্ট কবে ডিক্লেয়ার করা ছিল? আরো 7 দিন পরে, 11 তারিখে নাকি তার আগে? স্যার বলছিলেন এই ক্লাসে বলবেন, সরি স্যার, বলছিলেন যে নেক্সট ক্লাসে বলবো ক্লাস আচ্ছা টেস্টে। আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে ডিক্লেয়ার করে দিই। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। আমরা সোফার যা যা দেখে আসছি যে কার্নো ম্যাপ দিয়ে কিভাবে অপটিমাইজড এসওপি এন্ড পিওএস ফর্ম পাওয়া যায়, স্ট্যান্ডার্ড কিভাবে ফর্ম পাওয়া যায়, এসওপি পিওএস দুটোই কিভাবে পাওয়া যেতে পারে কার্নো ম্যাপ দিয়ে, সেটা আমরা সোফার দেখে আসছি। এন্ড ডোন্ট কেয়ার কন্ডিশন গুলো আমরা দেখে আসছি। তো এক্সামে যে আমরা সোফার যত টাইপের কোশ্চেন দেখে আসছি সবগুলোতে একটা কমন প্যাটার্ন ছিল, যে সেখানে একটা ফাংশনের মিন টার্ম ফর্মে এক্সপ্রেশন দেয়া ছিল। সে ফাংশন ইকুয়াল টু সামেশন অফ এম সামথিং দেয়া ছিল, প্লাস ডোন্ট কেয়ার কিছু পয়েন্টে। এই টাইপের ফাংশনের এক্সপ্রেশন আমরা দেখে আসছি। বা হয়তো মিন টার্ম না দিয়ে হয়তো ম্যাক্স টার্মে হয়তো ছিল, এফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ ক্যাপিটাল এম, কিছু ডেটা এখানে দেওয়া ছিল ডেসিমেল, প্লাস ডোন্ট কেয়ারে কিছু কিছু আরো দেওয়া ছিল। তো এই দু টাইপের সোফার অলরেডি আমাদের কাভার দেয়া শেষ। বাট এক্সামে আমাদের যে কোশ্চেন শুধুমাত্র এ দুই টাইপের না, আরেক টাইপের ফরম্যাট আছে, যেই ফরম্যাটে তোমাকে গিভেন ডেটা দেয়া আছে, কোশ্চেন সেম, কে ম্যাপ দিয়ে তোমাকে রিডিউস করতে হবে। বাট সে ধরা যাক এখন আমরা এরকম করে ফর্ম না দিয়ে তোমাকে একটা ডিফারেন্ট ফর্ম দিয়ে দিল, বলে দিল হচ্ছে একটা ডিরেক্ট ফাংশনে তোমাকে এক্সপ্রেশন দেয়া আছে। সে এফ ইকুয়াল টু, এবার আমরা এ বার বি বারের দিকে আসি, সে এ সি বার প্লাস বি বার ডি প্লাস এ বার সি ডি প্লাস এ বি সি ডি। সো এই ফাংশনটা তোমাকে, এরকম ফাংশনের একটা বুলিয়ান এক্সপ্রেশন দেয়া আছে। এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে তোমাকে কোশ্চেন করলো ফার্স্টে হচ্ছে তুমি এফ এসওপি ফর্মের অপটিমাইজড ফর্মের ফাংশনটুকু লিখো, এফ পিওএস এ অপটিমাইজড ফর্মের ফাংশনটুকু লিখো। তারপরে ধরো সে তোমাকে কস্ট ক্যালকুলেট করতে বললো, এন্ড ফাইনালি তোমাকে ধরো ওই লজিক ডায়াগ্রাম ধরো ড্র করতে বললো। লজিক ডায়াগ্রামটা যদি অলটাইম ম্যান্ডেটরি না, বাট মেইন ফ্যাক্টর হচ্ছে আমরা আগের দিনে যতগুলো ফাংশন দেখে আসছিলাম যেখানে কোন কোন ডেসিমেল ভ্যালুতে আউটপুট 1 হবে, কোন কোন ডেসিমেল ভ্যালুতে আউটপুট 0 হবে, এই ফর্মে ফাংশন দেয়া ছিল। বাট ধরো আজকে আমাদেরকে যেটা আছে, একটা ফাংশনের একটা এক্সপ্রেশন দেয়া আছে। তো এই এক্সপ্রেশন থেকে আমরা সেই ফাংশনে কার্নো ম্যাপ করতে হবে। তো ডিফারেন্সটা কি বুঝতে পারছো? আমি একটু ফুল স্ক্রিন শেয়ার করে দিই। ডিফারেন্সটা কি বুঝতে পারছো যে আগের দিনে ফাংশন গুলো থেকে আমাদের আজকে? আগের দিনে তোমাকে আলটিমেটলি যা দেয়া ছিল, মিন টার্ম ম্যাক্স টার্ম ডোন্ট কেয়ার এর পয়েন্ট গুলো তোমাকে মেনশন করে দেয়া ছিল। আজকে কোন কোন পয়েন্টে আউটপুট 1, কোন কোন পয়েন্টে আউটপুট 0, এগুলো তোমাকে কিছুই বলে দেয়া নেই। আজকে ডিরেক্টলি তোমাকে একটা ফাংশন দেয়া আছে। হয়তো এই ফাংশনটা স্ট্যান্ডার্ড, মানে এটা অপটিমাইজ ফর্ম না, বাট একটা ফাংশনের এক্সপ্রেশন দেয়া আছে। এন্ড কোশ্চেন হচ্ছে তোমার এই ফাংশন থেকে এসওপি আর পিওএস ফর্মের তোমাকে অপটিমাইজ ফর্মে ফাংশন লিখতে হবে। তাহলে আমরা আসি। ফ্যাক্ট হচ্ছে আমরা এসওপি বা পিওএস ফর্মের ফাংশন যদি লিখতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার পড়বে, আমাদেরকে কে ম্যাপ দিয়েই করতে হবে। কে ম্যাপ দিয়েই করব। বাট কে ম্যাপ দিয়ে আমরা আগেও প্রচুর ফাংশনকে সিম্পলিফাই করছি। এন্ড কে ম্যাপ দিয়ে আমরা যখন ফাংশনকে সিম্পলিফাই করি, আমরা জানি যে কোন পয়েন্টে আউটপুট ফাংশনের ভ্যালু 0, কোন পয়েন্টে আউটপুট ফাংশনের ভ্যালু 1, এগুলো আমার জানা থাকলে তাহলেই কে ম্যাপটুকু আমি প্রিপেয়ার করতে পারি। সো 0 0 0 1 1 1 1 0, এখানে ধরো 0 0 0 1 1 1 1 0। সো কে ম্যাপের ভিতরে কিছু কিছু ভ্যালু আছে, মানে প্রত্যেকটা পয়েন্টের একটা করে ডেসিমেল ভ্যালু আছে। তো আমাকে যদি এরকম করে দেয়া থাকতো সামেশন অফ এম ইকুয়াল টু 0 4 9 11 প্লাস ডোন্ট কেয়ার অফ সামথিং, এই পয়েন্টে আমি দেখে দেখে 1 0 বসাতাম। বাট ফ্যাক্ট হচ্ছে আমারটা এখন কোন পয়েন্টে 1 কোন পয়েন্টে 0 সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অবশ্যই আমি জানতে পারবো, বাট ডিরেক্টলি আমাকে এখানে দেয়া নেই, আমাকে ফাংশনে এক্সপ্রেশন দেয়া আছে। তা আমি যে কাজটুকু করব, আমি যে কাজ, আলটিমেটলি আমি এই ফাংশন থেকে কে ম্যাপ প্রিপেয়ার করব। এই ফাংশন থেকে ডিরেক্টলি আমি কে ম্যাপে যাব। আমার কাজ হচ্ছে ফাংশন থেকে কে ম্যাপে যাওয়া,
কে ম্যাপ থেকে আমি এসওপি আর পিওএস ফর্ম গুলো লিখবো। বুঝতে পারছো? মানে একটা স্টেপ বেশি করতে হবে। আগে হয়তো তোমাকে ডিরেক্ট বলা ছিল কোথায় ওয়ান কোথায় জিরো, বাট এখন তোমাকে বলা নেই যে কোথায় ওয়ান কোথায় জিরো। তো তোমাকে যেটা করতে হবে, এই ফাংশনটা থেকেই এই কে ম্যাপটুকু প্রিপেয়ার করতে হবে। এন্ড কনসেপ্ট এক্স্যাক্টলি আগের মতোই। তো কিভাবে? আচ্ছা, আমি যদি একটা নর্মালি যদি আগে যদি একটা ধরো একটা কে ম্যাপ যদি ধরো সে ফর এক্সাম্পল যদি প্রিপেয়ার করি, সে এখানে 4টা ওয়ান ছিল, তাহলে আমরা কি কাজ করতাম? এই 4টা ওয়ানের একটা গ্রুপ ফর্ম করতাম, তাই না? এরপর গ্রুপ ফর্ম করার পর আমরা দেখতাম যে এই গ্রুপের জন্য কোন কোন ভেরিয়েবল গুলো চেঞ্জ হচ্ছে আর কোন কোন ভেরিয়েবল গুলো আনচেঞ্জ থাকতেছে। এই গ্রুপের জন্য যেই ভেরিয়েবল গুলো আনচেঞ্জ শুধুমাত্র তাদেরকে আমরা লিখবো। যেমন যদি দেখি এখানে এখানে এ এর ভ্যালু জিরো, এখানে এ এর ভ্যালু জিরো, তার মানে এ এর ভ্যালু আনচেঞ্জ আর সেটাকে ইনভার্ট করে আমি ওয়ান লিখলাম। বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই বি এর ভ্যালু লিখলাম না। সি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কারণ সি এর ভ্যালু জিরো জিরোতেই আছে, তো সি এর ভ্যালু আমি সি এর ভ্যালু লিখলাম কনস্ট্যান্ট এবং ইনভার্ট করে বার করলাম, ডি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমাদের আগে যে কনসেপ্ট ছিল যে প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে তোমার হচ্ছে টার্ম চলে আসতো, এন্ড যেগুলো যেই ভেরিয়েবল গুলো যেগুলো ফিক্সড, যেই ভেরিয়েবল গুলো ফিক্সড শুধুমাত্র তাদেরই একটা করে টার্ম গুলো এখানে আসতো, তাই না? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। এক্স্যাক্টলি ওই কনসেপ্ট, উল্টো দিকের কনসেপ্ট থেকে আমরা করবো না। আমরা আগের ক্লাসগুলোতে আগে আমরা গ্রুপ ফর্ম করছি, গ্রুপের জন্য কোন কোন ভেরিয়েবল গুলো আনচেঞ্জ সেটা আমরা দেখলাম লিখতাম। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যত কিছু আছে এ সি বার, এখান থেকে আমি একটা গ্রুপ পাবো। বি বার ডি এটা একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে, এ বার সি ডি এটা একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে, এ বি সি ডি এটা একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। সো প্রত্যেকের গ্রুপ গুলোকে আমরা ফাইন্ড আউট করে এখানে লিখবো। ওকে, কিভাবে? ফার্স্ট অফ অল আসি এ সি বার থেকে আসি। এ সি বার যেহেতু মিন টার্ম, দেখো মিন টার্ম মানেই হচ্ছে এ এর ভ্যালু ওয়ান আর সি এর ভ্যালু এখানে জিরো ছিল, সি এর ভ্যালু জিরো ছিল দেখে তাকে আমি ইনভার্ট করে ওয়ান করছি। এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। তার মানে তোমাকে এখন দেখতে হবে এ ইকুয়াল টু ওয়ান আর সি ইকুয়াল টু জিরোর আন্ডারে কারা কারা আছে। তাহলে এখন আমরা আসি এ ইকুয়াল টু ওয়ান আর সি ইকুয়াল টু জিরোর মধ্যে কারা আছে। তার মানে তোমার বি আর ডি নিয়ে টার্গেট করতে হবে না, তোমাকে দেখতে হবে কোথায় কোন কোন ঘরে এ এর ভ্যালু ওয়ান। তো এর ভ্যালু ওয়ান হচ্ছে এই ঘরটাতে, আর এর ভ্যালু ওয়ান এই ঘরটাতে, এই দুই ঘরে এর ভ্যালু ওয়ান। তার মানে এই যে পুরোটা এরিয়া, এই এরিয়ার ভিতরেই এই পুরোটাই হচ্ছে এর ভ্যালু ওয়ান রিপ্রেজেন্ট করতেছে, এই 8টা ঘর। এটা বুঝতে কি কার কোনো প্রবলেম হচ্ছে? বাট এট দ্য সেম টাইম সি এর ভ্যালু তো জিরো তো আমাদের আছে, তাই না? এখন খুঁজে দেখো সি এর ভ্যালু কোথায় জিরো। সি এর ভ্যালু দেখো জিরো হচ্ছে এই ঘরটাতে আর এই ঘরটাতে। তার মানে আলটিমেটলি এ এর ভ্যালু ওয়ান আর সি এর ভ্যালু জিরো, এরকম টোটাল 4টা ঘর আছে, যারা হচ্ছে এই 4টা ঘর। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। Okay. তাহলে আমি ফার্স্ট একটা গ্রুপ পেয়ে গেলাম, আমার কাজ হচ্ছে উল্টো কাজটা, মানে আমি এই প্রোগ্রাম মিন টার্ম থেকে মিন টাইপের একটা টার্ম গুলো থেকে থেকে গ্রুপ ফর্ম করব। তাহলে এবার আমি বি বার দিতে আসি। যেহেতু মিন টার্ম, সো সবগুলো ইনপুট ইন্ডিভিজুয়ালি ওয়ান, সো বি বার যেহেতু আছে তার মানে অরিজিনালি বি ইকুয়াল টু জিরো ছিল, হ্যাঁ, আর ডি ইকুয়াল টু ওয়ান। তাহলে খুঁজে দেখি বি ইকুয়াল টু জিরো ডি ইকুয়াল টু ওয়ান কোনটা। আমি কলাম গুলোকে ওয়ান টু থ্রি ফোর এভাবে নাম দিচ্ছি, হ্যাঁ। বি ইকুয়াল টু জিরো কোথায় কোথায় আছে খেয়াল করে দেখো তো। বি ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো হচ্ছে এই 1 নাম্বার কলামে আর হচ্ছে এই 4 নাম্বার কলামে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এন্ড ফাইনালি ডি ইকুয়াল টু ওয়ান কোন কোন ঘরে দেখি। এই দেখো ডি ইকুয়াল টু ওয়ান হচ্ছে এই ঘরটাতে আর হচ্ছে এই ঘরটাতে। তার মানে আলটিমেটলি এ ইকুয়াল বি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু বি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এই ফার্স্ট কলাম পুরোটা, আর বি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এই ফোর্থ কলাম পুরোটা, আর আলটিমেটলি ডি ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে এই দুটার রো। তার মানে এই দুটো যেখানে ইন্টারসেক্ট করতেছে টোটাল 4টা ঘর পসিবল, সেটা হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা ঘর ছিল যেখানে অলরেডি আমি আগেই ওয়ান বসাই দিচ্ছি, সো ওখানে নতুন করে ওয়ান লেখার দরকার নেই। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? Okay. তাহলে আমরা এই কনসেপ্ট দিয়ে বাকিগুলো কন্টিনিউ করি। বাকিগুলো হয়তো তোমার হচ্ছে এত বড় হয়তো হবে না, তার মেইন রিজনটা হচ্ছে আমাদের এখানে এই 4টা দেখো, প্রত্যেকটা গ্রুপ কিন্তু 4টা ওয়ানে ছিল। তো বাকি গ্রুপগুলো হয়তো একটু তোমার বড় বড় হয়ে যাবে, এটা প্রেডিক্ট করাই যাচ্ছে। কারণ কি দেখো, এখানে এ আর সি বার দুটো দুটো টার্ম ছিল, তো এখানে ওয়ান আছে, এর আন্ডারে 4টা। এর পরে যেটা আসছে এ বার সি ডি, এখানে তো লিটারাল আছে তোমার 3টা, তার মানে এখানে ওয়ান হয়তো থাকবে দুটো। ধরো যে এ সি বার, এখানে তোমার ওয়ান আছে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 4টা।
সো এ বার সিডি লিটারাল নাম্বার যখন বেড়ে যাচ্ছে তার মানে 1 কমে আসবে 2টা, আর এ বি সিডি তে তার মানে তুমি এখানে 1 একটাই পাবা। এটা তোমার মনে থাকবে, প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। ইভেন যদি মনে রাখতে নাও পারো, আমরা যেভাবে করতেছি এভাবে করলে তুমি বুঝতে পারবে। তাহলে এবার সিডি আসি। এবার সিডি মানে কি, এ এর ভ্যালু ছিল অরিজিনালি ছিল 0, সি এর ভ্যালু 1 ছিল, ডি এর ভ্যালু 1 ছিল। তাহলে আসি এ এর ভ্যালু 0 কোথায়, এ এর ভ্যালু 0 হচ্ছে এই ঘরটাতে আর এই ঘরটাতে। তার মানে ফার্স্ট আর সেকেন্ড কলামের 8টা কলামই এর মাঝে ঘর আসতে পারে। এখন শুধু এ ইকুয়াল টু 0 হলেই তো হবে না, সি আর ডি বোথ 1 হতে হবে। তো সি আর ডি বোথ 1 কোথায়, এই যে এই ঘরটাতে দেখো, এই রোটাতে। তার মানে উপর থেকে ফার্স্ট আর সেকেন্ড কলামের থার্ড রো, তার মানে এই একটা 1 আর বামের 1টা তো আগে থেকে দেয়াই আছে, এই দুটো ঘরকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এবার সিডি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, ফাইনালি থাকলো এবিসিডি। এবিসিডি সবচেয়ে সহজ স্যার। এবিসিডি সবচেয়ে সহজ কেন, কারণ এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1। আর এরকম একটা ঘরই আছে আসলে। ওই দেখেন এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, এখানে সি ইকুয়াল টু ডি মানে হচ্ছে এই যে এই ঘরটা। তো কারো কি বুঝতে প্রবলেম হলো? আচ্ছা, তো দেখো আলটিমেটলি এই রকম ফাংশন যদি কখনো তোমাকে এরকম ফাংশনের যে কাজটা করতে হবে, কে ম্যাপের কনসেপ্টের উল্টো দিকের কাজ করে আগে আমাকে কে ম্যাপটুকু প্রিপেয়ার করে আনতে হবে। Okay? আর যখন তুমি কে ম্যাপ পেয়ে গেলা, তারপর আর তোমার কোনো ঝামেলা নেই। তারপর তুমি এখান থেকে এসওপি আর পিওএস ফর্মের ফাংশন গুলো তুমি তোমার নিজের মতো করে লিখো। আমি যেহেতু তাই হয়তো আমি এখান থেকে হয়তো তোমার এই গ্রুপ গুলো ফর্ম করে দেখাচ্ছি। মানে তোমাকে যে এক্সপ্রেশনটুকু কোশ্চেনে দেয়া থাকে ওটা হয়তো অপটিমাইজ ফর্ম না, ইন্টারমিডিয়েট কোন একটা ফর্ম। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে যদি গ্রুপ ফর্ম করি, তাহলে দেখো গ্রুপ কয়টা ফর্ম করা যায়। এই যে 4টা 1 পাশাপাশি আছে, 4টা 1-এর একটা গ্রুপ তুমি এখান থেকে ফর্ম করতে পারো। ওকে, তারপরে এইখানে দেখো তোমার 4টা 1 আছে, এই 4টা 1-এ তুমি একটা গ্রুপ ফর্ম করতে পারো। এখন বাম দিকে একটা 1 ফ্রি আছে, তোমার অপশন আছে এই 1টাকে আলাদা করে একটা গ্রুপ ফর্ম করা। বাট আমাদের টার্গেট তো বক্সের ভিতরে 1-এর নাম্বার বাড়াতে হবে। তাহলে এক কাজ করি, তাহলে তাহলে 1 একটা 1 না দিয়ে দুটো 1 কে এর মাঝে আনি, এটা একটা কনসেপ্ট হতে পারে। বাট আমাদের টার্গেট কি, যে 1-এর নাম্বার যত পারা যায় বাড়াতে হবে। তাহলে এক কাজ করি, এই 1টাকে শুধু এই দুইটার সাথে ইনক্লুড না করে ডান দিকে দুটো 1-এর সাথেও ইনক্লুড করে দিই। তাহলে দেখো তুমি টোটাল 3টা টার্ম পাচ্ছ, যেখানে গিভেন ফাংশনে দেওয়া ছিল 4টা টার্ম। আর তুমি যে 3টা যে টার্ম পাবা, প্রত্যেকটার মধ্যে কিন্তু দুটো করে লিটারেল থাকবে। তো দেখবা যে তুমি মিনিমাইজ ফর্মই পেয়ে যাচ্ছ। তো কনসেপ্টটুকু কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার যতটা ফর্ম থাকবে অতটা কি স্যার মানে ইয়ে পাবো না, মানে গ্রুপ পাবো না? তুমি গ্রুপ পেলা, কিন্তু আলটিমেটলি গ্রুপ পাচ্ছ না। আমরা তো গ্রুপ না, আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের যে ফাংশনটা দেয়া আছে সেটা থেকে থেকে কোথায় 1 এটা ডিটেক্ট করা। আলটিমেটলি গ্রুপ কিন্তু আমাদের মেইন কনসার্ন, আমাদের কনসার্ন হচ্ছে 1 গুলো ডিটেক্ট করা। কারণ খেয়াল করে দেখো, তোমাকে যেহেতু অপটিমাইজড এসওপি ফর্ম ক্যালকুলেট করতেই বলছে, তার মানে খুবই অবভিয়াস, মানে তোমাকে যে গিভেন ফর্মটা দেয়া আছে সেটা অপটিমাইজড না। যেহেতু তোমাকে অপটিমাইজড বা রিডিউসড এসওপি আর পিওএস ফর্ম বের করতে হচ্ছে, তার মানে গিভেন ফাংশনটা অপটিমাইজড ফর্ম না, বোঝাই যাচ্ছে। তাহলে ওই গিভেন ফাংশন থেকে কোন কোন গ্রুপ আছে তার থেকে মেইন কনসার্ন হচ্ছে 1-এর পজিশন গুলো আর কি। এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। জি স্যার। মানে তুমি তখনও গ্রুপ ফর্ম করে, মানে যে গিভেন ফর্মটা দেওয়া আছে সেটা তো গ্রুপ ফর্ম করে করেই তো তুমি পাইছো, বাট সেটা অপটিমাইজ না আর কি। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এখান থেকে আমি এসওপি আর এফপিএস আমি করতে চাচ্ছি না, কারণ আমরা এগুলো প্রচুর করে আসছি। এগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে পারা উচিত, করে ফেলো। হ্যাঁ স্যার, কেউ মনে আনমিউট করছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। কারো কিছু বলার আছে কি? ওকে, ধরে নিই কিছু, মানে আমরা তাহলে এটা চেঞ্জ করে দিই। এখন ফাংশনটা এখানে যে ফর্মে দেয়া আছে, আমরা আরেকটা ফাংশন করি। ফাংশন যে শুধুমাত্র এরকম এই ফর্ম, অন্য ফর্মে তো দেয়া থাকতে পারে। সো আমরা একটা নর্মাল একটা র্যান্ডম ফাংশন ধরি। এই ফাংশন করে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কয়টা ওপেন করা আছে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে ধরো একটা ফর্ম করা যাক। এই ধরো এই ফর্মটুকুই আমরা করি। আমরা এটা এক কাজ করি, একটি স্ক্রিনশট নিয়ে নিই। এই যে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে, আমরা আজকে যখন আমাদের পড়ানো শেষ হয়ে গেলে আজকে টপিকটুকু আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা কোশ্চেন ওপেন করে দেখবো যে আমরা সোফার কতগুলো কন্টেন্ট কভার দিতে পারলাম আর কতগুলো কন্টেন্ট আমাদের বাকি আছে। তো আমরা ধরা যাক এই ফাংশনটুকু সেম, ধরো তোমাকে বলে দিছে এইরকম একটা ফাংশনে এক্সপ্রেশন দেয়া আছে। এই এক্সপ্রেশন থেকে তোমাকে যে কাজটা করতে হবে সেম,
কোশ্চেন সাইন তোমাকে এফ পিওএস এর অপটিমাইজড ফর্ম আনতে হবে, এরপরে হচ্ছে এফ এসওপি এর অপটিমাইজড ফর্ম আনতে হবে, তারপর দুটোর মধ্যে কস্ট কম্পেয়ার করতে হবে, কস্ট ক্যালকুলেট করতে হবে, এন্ড দুটোর কস্ট কম্পেয়ার করে বলতে হবে কোনটা কস্ট ইফেক্টিভ। স্যার এটা ম্যাক্স টার্ম না? হ্যাঁ ম্যাক্স টার্ম, বাট অপটিমাইজড না। সো আমরা আসি এবার। সো ফ্যাক্ট হই সেম, যে আমরা আগে সামেশন অফ এম এরকম ফর্ম ছিল, সামেশন অফ সরি প্রোডাক্ট অফ ক্যাপিটাল এম এরকম দেয়া ছিল। তো এখান থেকে আমরা ডিরেক্টলি কোথায় জিরো কোথায় ওয়ান সেটা আমরা ডিরেক্টলি কে ম্যাপে বসাতে পারতাম। বাট আমাকে এখন যে ফাংশনটা দেয়া আছে, আমাকে এবার এই ফাংশনের এক্সপ্রেশন দেখে বুঝে বুঝে কোথায় জিরো কোথায় ওয়ান হবে সেটা আমাকে বসাতে হবে। ওকে, এক্স্যাক্টলি আগে যেভাবে করছিলাম সেভাবে। তো আগে দেয়া ছিল তোমার হচ্ছে মিন টার্ম ফর্মে আর কি অনেকটা, সো ওখানে ছিল আউটপুট ফাংশন গুলো জিরো জিরো টাইপের, কিন্তু এখন তোমাকে এখানে দেয়া আছে কাইন্ড অফ ম্যাক্স টার্ম ফর্মে। সো এখন আমার টার্গেট হবে জিরো বসানো আর কি। সো এখানে ইনপুট যেহেতু এবিসিডি আমি বসাই দিই, এবিসিডি 00011110 00011110। আগের ফাংশনটার সাথে ডিফারেন্স কি? আগের ফাংশনটা তোমার দেয়া ছিল হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্মে বলা যেতে পারে, অ্যাটলিস্ট অপটিমাইজড না হলেও সাম অফ প্রোডাক্ট ফর্ম ছিল আগের ফাংশনটা। আর এখন যে গিভেন ফর্মটা তোমাকে দেয়া আছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম ফর্ম, পিওএস, তাই না? আচ্ছা, আমরা সাম অফ প্রোডাক্ট এসওপি তে আমাদের টার্গেট ছিল কি আউটপুট 1 নিয়ে, আর আমাদের পিওএস এ টার্গেট থাকে কি যে আউটপুট যেন 0 হয়। ওকে, সাম অফ প্রোডাক্টে কোনটা মিন টার্ম কোনটা ম্যাক্স টার্ম এটা কিভাবে বুঝবো স্যার? এই এটা খুব মানে কি বলবো, অনেক আগের কনসেপ্ট কোশ্চেন করলেন স্যার। কেউ কি বলতে পারবেন স্যার মিন টার্ম ম্যাক্স টার্ম কিভাবে বোঝা যাবে? স্যার এখানে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে আর এক্স্যাক্টলি প্লাস আকারে থাকবে। স্যার মিন টার্মের আরেকটা নাম হচ্ছে সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানে কি, কিছু প্রোডাক্টের এক্স ওয়াই ওয়াই জেড, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্টের সাম। এটা তো আমরা অনেক করে আসছি স্যার, এটা পারা উচিত ছিল। আর ম্যাক্স টার্ম মানে কি, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম মানে কি, যে কিছু সাম এক্স প্লাস ওয়াই, কিছু সাম আছে জেড প্লাস ডব্লিউ, এদের প্রোডাক্ট দিচ্ছি। ক্লাস টেস্টের আগে আমাদের কন্টেন্টে মানে এই টপিক মানে কিছুটা ছিল, এগুলো অনেক কভার দিয়ে আসছে স্যার। প্রোডাক্ট অফ সাম আর সাম অফ, এগুলো একদম বেসিক অনেক আগের জিনিস যেটা করে আসতেছি, এটা পারা উচিত ছিল নিজে থেকেই। তাও কি স্টিল কি আপনার কি বুঝতে প্রবলেম হচ্ছে যে কিভাবে এটা প্রোডাক্ট অফ সাম ফর্ম? দেখেন অনেকগুলো সাম আছে এখানে, এটা একটা সামেশন, এটা একটা সামেশন, এটা একটা সামেশন, এটা একটা সামেশন, এরপর সামেশন গুলো নিজেদের মাঝে প্রোডাক্ট ফর্মে আছে, সো এটা প্রোডাক্ট অফ সাম স্যার এবার বুঝতে পারছি স্যার। একটা যে এবার আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে, এবার আমরা প্রত্যেকটাকে টার্গেট করেছি সে এ বার প্লাস বি বার প্লাস ডি বার। আমাদের কনসেপ্ট খেয়াল করে দেখো যে আমরা যখন সাম অফ প্রোডাক্ট ছিল, সাম অফ প্রোডাক্টে আউটপুট ফাংশন 1 লিখতাম। সাম অফ প্রোডাক্টে যখন আমরা আউটপুট ফাংশন যখন মানে ছিল আউটপুট ফাংশন 1, ওখানে আরেকটা কনসেপ্ট ছিল যেটা হচ্ছে তোমার সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে ওটা হচ্ছে মিন টার্ম থেকে আসতো। আর মিন টার্ম মানে হচ্ছে কি, যে ইনপুট গুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হবে 1। কোথাও যদি ইনপুট 0 হয় তাকে ইনভার্ট করে আমি 1 করতাম। আর প্রোডাক্ট অফ ম্যাক্স এর সময় কি হতে হয়, ইনপুট গুলো হতে হয় 0। যদি ইনপুট যদি 0 না হয় তুমি ইনভার্ট করে তাকে 0 বানাও, এরকমই তো শেপ, তাই না? তাহলে এ বার বি বার ডি, যেহেতু এটা একটা তোমার হচ্ছে ম্যাক্স টার্ম, যেহেতু এটা ম্যাক্স টার্ম, সো ম্যাক্স টার্ম মানে হচ্ছে প্রত্যেকটা আসলে ইন্ডিভিজুয়ালি 0, প্রত্যেকটাই 0। ম্যাক্স টার্ম মানে হচ্ছে যে এ বারের ভ্যালু 0, বি বারের ভ্যালু 0, ডি বারের ভ্যালু 0। তাহলে এ বার বি বার ডি বারের ভ্যালু যদি 0 হয়, তাহলে অরিজিনালি আসলে ছিল কি এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 আর ডি ইকুয়াল টু 1। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে এ ইকুয়াল টু 1 কোথায় কোথায় আমরা দেখি? এ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই থার্ড আর ফোর্থ কলামের আন্ডারে নিচের দিকে 8টাই। ওকে, বি ইকুয়াল টু 1 কোথায়? বি ইকুয়াল টু 1 মনে হয় শুধুমাত্র হচ্ছে, যেহেতু এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু 1 সবগুলো একসাথে হতে হবে। সো এ ইকুয়াল টু 1 এর মধ্যে কোনগুলোতে বি ইকুয়াল টু 1 সেটা দেখো। দেখা যাচ্ছে যে বি ইকুয়াল টু 1 শুধুমাত্র এই মার্ক করা ঘরটাতে, যেহেতু আর এ আর বি দুটাই 1, সো এটা হচ্ছে থার্ড কলামটাই। ওকে, বাট এট দ্য সেম টাইম ডি ইকুয়াল টু 1 ও তো হতে হবে। তার মানে তোমাকে এটা বলে দিচ্ছে যে তোমার আলটিমেটলি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই 4টা পসিবল ঘর। আর এদের মধ্যে দেখে নিতে হবে ডি ইকুয়াল টু 1 কোনটা। ডি ইকুয়াল টু 1 কোথায় আছে? সি ডি, ডি ইকুয়াল টু 1 আছে তোমার যে এই দুটো ঘর, তাই না? এই দুটো ঘরে কিন্তু ডি ইকুয়াল টু 1। তার মানে আসলে এই পয়েন্টে 0, এই পয়েন্টে হচ্ছে 0। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, দেন আসা যাক আমরা আরো প্র্যাকটিস করি, কারণ আরো তো আছে এখানে এ প্লাস বি বার প্লাস সি বার। তার মানে অরিজিনালি ফাংশনের যদি ইন্ডিভিজুয়াল ইনপুট নেই, এ ইকুয়াল টু 0ই,
বি ইকুয়াল টু 1 ছিল দেখি তাকে ইনভার্ট করে আমি 0 করছি, সি ইকুয়াল টু 1 ছিল দেখে ওকে আমি ইনভার্ট করছিলাম সি বার। এখন আসা যায় এ ইকুয়াল টু 0 কোথায় আছে? এ ইকুয়াল টু 0 মানে হচ্ছে আলটিমেটলি তোমার হচ্ছে এই যে এই 8টা ঘরই তো পসিবল হচ্ছে ইকুয়াল টু 0 আন্ডারে। এখন এই পসিবল 8টা ঘরে ইকুয়াল টু 0, এদের মধ্যে দেখি বি ইকুয়াল টু 1 কোথায়? বি ইকুয়াল টু 1 কোথায় আছে? এই 8টা ঘরের মধ্যে দেখো বি সেকেন্ড ইকুয়াল টু কলামে হচ্ছে এই আছে স্যার। সেকেন্ড কলামে, তার মানে কমে আসলো তোমার হচ্ছে সেকেন্ড কলামটা। এখন সেকেন্ড কলাম, তারপর সি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 কোথায়? আলটিমেটলি তোমার কমে চলে আসছে, দেখো যে এই দুটো ঘর চলে আসতেছে। এটা নিয়ে কি বুঝতে গিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে? তার মানে আলটিমেটলি আমার পেয়ে গেলাম হচ্ছে এখানে একটা কালার হয়ে গেছে, এখানে একটা 0 হবে, এখানে একটা 0 হবে। কারো কোনো কি বুঝতে কোনো প্রবলেম? এই দেখো আমার ভুল হতে পারে কিন্তু, সো একটু কেয়ারফুল, কারণ এটা আমি নিজেও আগে করি, ডিরেক্ট করতেছি এখন, সো ভুল হতেই পারে। একটু বারবার বলতেছি, একটু দেখি না আমার যদি ক্যালকুলেশন ভুল হয় একটু কাইন্ডলি একটু বলো। এরপর আসা যাক এবার বি ডি বার। এবার বি ডি বার, এবার বি ডি বার মানে হচ্ছে এ এর ভ্যালু ইনিশিয়ালি 1 ছিল দেখে ইনভার্ট করা হচ্ছিল, বি এর ভ্যালু ইনভার্ট করা নাই মানে বি এর ভ্যালু ডিরেক্টলি 0, ডি এর ভ্যালু ইনভার্ট করা হচ্ছিল দেখে এখানে। সো এ ইকুয়াল টু 1, আগে এটাই টার্গেট করি। এ ইকুয়াল টু 1 কোথায়? এ ইকুয়াল টু 1 হচ্ছে এই দুটো ঘরে। ওকে, এরপরে বি ইকুয়াল টু 0, এই দুটো ঘরের মধ্যে বি ইকুয়াল টু 0 হচ্ছে শুধুমাত্র ফোর্থ কলামটাই, তাহলে আমি ফোর্থ কলামটা রেখে দিলাম, ফোর্থ কলামটাই এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0। এরপরে তাদের মধ্যে আবার ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1 কোথায় কোথায়? এই যে এই দুটো ঘরেই মনে হয় ডি ইকুয়াল টু 1, তাই না? তার মানে এখানে তোমার দুটো 0 আছে। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার এখানে একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার। স্যার এখানে ফার্স্টে যখন a ইকুয়ালস টু 1 নিছি তখন লাস্টে 2 ঘর হয়েছে, হ্যাঁ। তারপর b ইকুয়ালস টু যখন 0 তখন তো স্যার প্রথম রোটাও হয় আবার লাস্টের রোটাও হয়, তো প্রথম কোন রোটা কোন বাদ কোন দিয়ে লাস্ট। কোনটার কথা বলতেছে স্যার, এটা না নাকি না, এটা নাকি যেটা এটা? লাস্টে যেটা করালেন লাস্টে আচ্ছা লাস্টেরটা, তাহলে আপনি খেয়াল করে দেখেন এ ইকুয়াল টু 1 এর মধ্যে কোন কোন কলাম গুলো পড়ে এটাকে বলেন দেখি। এই লাস্টের দুইটা আর কি। লাস্টের দুটো, এটা পসিবল, হ্যাঁ। তার মানে এর আন্ডারে যে 8টা ঘর আছে এই 8টা ঘর হতে পারে এ ইকুয়াল টু 1 এর মধ্যে। ওকে, এখন এই 8টা ঘরের মধ্যে কাদের জন্য বি ইকুয়াল টু 0 বলো তো? ও আচ্ছা, এই 8টা ঘরের জন্য হতে হবে। এই 8টা ঘরে যে অবশ্যই, কারণ তোমার এগুলোতে এন্ড না, সবগুলোকে এট এ টাইম স্যাটিসফাই হতে হবে, আলাদা আলাদা আচ্ছা করে হলে হবে না। এবার বুঝছি। সো ফাইনালি আমরা চলে আসি এবার ভালো মতো দেখো লাস্টেরটা, এটা হচ্ছে বি প্লাস সি বার প্লাস ডি বার। ওকে, তার মানে ইনিশিয়ালি বি এর ভ্যালু ছিল 0, সি বারের ভ্যালু তোমার সি ইকুয়াল টু 1 ছিল দেখি তাকে ইনভার্ট করা হচ্ছিল, ডি ইকুয়াল টু 1 ছিল দেখি তাকে ইনভার্ট করা হচ্ছে। এবার তাহলে খেয়াল করে দেখি, ফার্স্ট অফ অল বি ইকুয়াল টু 0 কোন কোন ঘরগুলোতে দেখি। বি ইকুয়াল টু 0 হচ্ছে দেখো এই ফার্স্ট কলামে আর লাস্ট কলামে। তো ফার্স্ট কলামের আন্ডারে যে 4টা ঘর আর লাস্ট কলামের আন্ডারে যে 4টা ঘর, এটাই হচ্ছে বি ইকুয়াল টু 0। সো এই টোটাল 8টা ঘরের মধ্যে কাদের জন্য সি ইকুয়াল টু 1 দেখি। সি ইকুয়াল টু 1, সি যেহেতু ফার্স্ট, তাহলে এই দুটো ঘরে ইকুয়াল টু সি ইকুয়াল টু 1। তার মানে আমার চলে আসলো টোটাল হচ্ছে 4টা ঘরে কমে আসলো, একটা হচ্ছে এই ঘরটা, একটা এই ঘরটা, আর হচ্ছে এই ডানের ঘরটা আর নিচের ঘরটা, তাই না? মানে যে এই কয়টা মার্ক করে এইটা এটা 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 এই কয়টা ঘরই তো আসলো। এখন এই 4টা ঘরের মধ্যে তুমি যে বি সি ইকুয়াল টু 1 এর পর যে কমায় তুমি এখন যে 4টা ঘর পেলা, এই 4টা ঘরের জন্য কাদের জন্য ডি এর ভ্যালু 1 একটু দেখো তো। ডি এর ভ্যালু 1 কাদের জন্য? শুধুমাত্র এই থার্ড রোটাতেই শুধুমাত্র ডি ইকুয়াল করবে, থার্ড রো। থার্ড রোতে। তার মানে আলটিমেটলি এই ঘরটা হবে 0 আর এই ডানের ঘরটাও 0 হবে, যেখানে অলরেডি আগে থেকে 0 অলরেডি একটা আছে, সো ওখানে নতুন করে 0 লেখার দরকার নেই। বুঝতে পারছো? কারো কি বুঝতে কোনো প্রবলেম হলো? তাহলে দেখো আলটিমেটলি এখন তোমার কাজ হচ্ছে কি গ্রুপ ফর্ম করা। তুমি 0 পেয়ে গেছো, আমি যদি শুধু গ্রুপ ফরমেশনটা দেখাই দিই, এসওপিটা করে দিও তোমরা। পিওএস এর জন্য যেহেতু টোটাল 4টা 0 গ্রুপ হতে হবে, সো এই যে 4টা 0 দেখো এখানে আছে, এই একটা তুমি গ্রুপ পেয়ে যাচ্ছ। দেন এই যে বাম পাশে যে দুটো 0 আছে, এই দুটো 0কে যদি তুমি ডানের দুটো 0-র সাথে ইনক্লুড করে দাও, তাহলে বড় একটা তুমি গ্রুপ পাচ্ছ। আর নিচের যে 0টা আছে এটাকে যদি উপরের সাথে বসাই দিই, তাহলে থার্ড একটা গ্রুপ পাওয়া যাচ্ছে, কারণ নিচের 0টাকে আর বেশি 0-র সাথে মানে ইনক্লুড করা যায় না। সেই গ্রুপ হয়ে গেল। তুমি এখান থেকে এখন অপটিমাইজড পিওএস ফর্মের ফাংশনটা লিখো। এখন তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেটাও হচ্ছে তোমার পিওএস ফর্মেই, বাট সেটা অপটিমাইজড ফর্ম না, তোমাকে অপটিমাইজড ফর্মটুকু এখান থেকে পেয়ে যাবো। এন্ড দেখো আমরা যেটা করবো সেটা কিন্তু অপটিমাইজড ফর্মই হবে, কারণটা খেয়াল করে দেখো আমরা টোটাল 3টা গ্রুপ পাচ্ছি, তাই না? তার মানে তোমার টোটাল 3টা টার্ম হবে, বাট গিভেন কোশ্চেনে দেওয়া আছে কিন্তু 4টা টার্ম। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা আমাদের অপটিমাইজড। তার উপর দেখো, খেয়াল করে দেখো যে আমরা যেটা গ্রুপ ফর্ম করছি তার মধ্যে দুটা গ্রুপের মাঝে কিন্তু 4টা করে 0 আছে, সো ওখান থেকে লিটারাল আসবে 2টা করে।
তো এখানে যেমন এবার বিবার ডিবার আছে, আমাদের এরকম 3টা করে লিটারাল থাকবে না, 2টো করে লিটারাল থাকবে হয়তো। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, তাহলে আমার কাছে মনে হয় এক টাইপের ক্যাটাগরি শেষ হয়ে গেছে। আমরা এবার একটু কোশ্চেন অ্যানালাইজ করি। আমরা কার্নো ম্যাপেই থাকবো, কার্নো ম্যাপেই থাকবো আমরা এবার। এটা যে কোনো একটা টাইম স্টাইল কোশ্চেন ধরে কার্নো ম্যাপ থেকে আরেক টাইপের কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলো আমরা এখন সলভ করার ট্রাই করি। তো সে এটা হচ্ছে 193 কোশ্চেন। আমরা যদি একটু যদি খেয়াল করি কোশ্চেন অ্যানালাইজ করি, তাহলে দেখে নিই যে আসলে আমরা আমাদের সিলেবাসের মাঝেই মানে কোন কোন টপিক সোফার কভার করতে পারছি আর কোন কোন টপিক আছে। সো আমরা একটু কোশ্চেনটা একটু অ্যানালাইজ করে দিই। আমি এখানে অনেকগুলো কোশ্চেন মানে সোফার আমার কাছে যা যা কোশ্চেন আছে আমি সবগুলো আসলে ওপেন করে এখান থেকে লেকচার ডেলিভার করার প্ল্যান করছি আজকে। তো ফার্স্ট অফ অল দেখো, এই যে এই টাইপের এই বেজ নাম্বার সিস্টেমের ম্যাথ আমরা করে ফেলছি, বাট এই যে বিসিডি ফর্ম এটা মনে হয় আমাদের করা হয়নি, যেটা আমি বলছিলাম যে লাস্টের দিকে গিয়ে করবো। তারপর 2 এর এতে যে কোশ্চেনটা আছে যে এসওপি ফর্ম কে পিএস ফর্ম পিওএস কে, এটা আমরা এখনো করিনি, যেটা আজকেই শেষ করতে ফেলবো আমরা 2 এর এতে। 2 এর বি যেটা আছে এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করা, এই টাইপের এটা আমাদের কভার দেওয়া শেষ। 3 নম্বরে যেটা আছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করা, এটাও আমাদের মোটামুটি করা শেষ। তারপর কোশ্চেন 4 থেকে 6 এ দেখো, এই কোশ্চেনটা 4 নাম্বারটা দেখে যদিও মনে হচ্ছে আমরা করছি বাট আসলে করিনি। কারণটা হচ্ছে এখানে আছে অল প্রাইম ইমপ্লিকেন্ট এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, যেটা আমি হয়তো নেক্সট দিনেই করাবো। এই প্রাইম ইমপ্লিকেন্ট গুলো এক্স্যাক্টলি কে ম্যাপের কনসেপ্ট, সো আপাতত ওখানে টিক মার্ক না দেই। এরপরে যেটা আছে অপটিমাইজড এসওপি পিওএস ফর্ম, এখান থেকে এই কোশ্চেনটা পড়ে দেখো, অপটিমাইজ দ্য ফলোইং বুলিয়ান ফাংশন ইন সিম্পলিফাইড এসওপি এন্ড সিম্পলিফাইড পিওএস ফর্ম। তার মানে তোমাকে এটা কে ম্যাপ দিয়ে করতে হবে। Among minimized SOP and POS, which one do you think will be easy to implement and why? যে সেকেন্ড যে পোর্শনটুকু দেয়া আছে, কোনটা ইজি হবে ইমপ্লিমেন্ট করা? সহজ ব্যাপার, যার কস্ট কম। সো হোয়াই উই এক্সপ্লেইন। তো সো তুমি এসওপি পিএস ফর্মে যে দুটো অপটিমাইজ ফর্ম পাবা, তাদের কস্ট ক্যালকুলেট করলা, কস্ট ক্যালকুলেট করার পর আলটিমেটলি তুমি সেখান থেকে কমেন্ট করে দিবা যেহেতু এটার কস্ট কম, সেটা ইমপ্লিমেন্ট করা বেটার হয়ে যাবে। তার মানে এই টাইপের মেথড কিন্তু আমাদের পড়া শেষ। আমি আজকে এগুলো সবগুলো প্র্যাকটিস প্রবলেম আজকে দিয়ে দিব। সো বুঝতে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এরপর নিচে দেখো, এই যে এটা তো আমি এটারই স্ক্রিনশট নিয়ে আসলাম যে অপটিমাইজ দ্য ফলোইং ফাংশন ইউজিং কে ম্যাপ, ইউ হ্যাভ টু শো দ্য মিনিমাইজড প্রোডাক্ট অফ সাম ফর্ম। দেখো যেহেতু এখানে তোমাকে যেহেতু ফাংশন থেকে আগে কে ম্যাপ বানায় নিতে হচ্ছে, একটু ঝামেলা। এই জন্য দেখো উপরের ম্যাপটা থেকে এখানে কিন্তু তোমার কিন্তু অনেকটা আমরা আরো ইজিয়ার প্রসেসে করলাম, তাই না? তো দেখো 6 নাম্বার কোশ্চেনে 6 নাম্বার আছে, 5 নাম্বার কোশ্চেনে কিন্তু 6 নাম্বার আছে, কিন্তু 5 নাম্বার কোশ্চেনে তোমাকে এসওপি পিএস বানাতে হচ্ছে, কস্ট ক্যালকুলেট করতে হচ্ছে। ওখানে যেমন কাজ বেশি, 6 নাম্বার কোশ্চেনটাতেও কিন্তু কাজ একটু বেশি আছে, কারণ তোমাকে যে কে ম্যাপটা প্রিপেয়ার করতে হবে কোথায় 10 দেখে দেখে। ওকে, নিচের দিকের কোশ্চেন মনে হয় আমরা আজকে যে এই দুটো করব, এই টাইপের ম্যাথ আমরা করব যে আমাদের কোশ্চেনে কিছু অ্যাপ্লিকেশন বেসড থাকে। যেমন এই 7 নাম্বার কোশ্চেনটা যদি আমরা পড়ি, ইউ হ্যাভ টু ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট। আমরা এখন যে টাইপের সার্কিট করে যাচ্ছি এই যে এসওপি পিওএস ফর্মে, এগুলোকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট, যেটা আমি আসলে বলতে চাইনি কারণ এটা মিডের পরে গিয়েই বলবো। মিডের পরে আছে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আমি মিডের পরে পড়ানোর সময় সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথে এই কম্বিনেশনাল সার্কিটের ডিফারেন্সটা কি সেটা তখন বলবো, এখন মিডের পরে। আপাতত একটি হিন্টস দিয়ে রাখি যে কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমোরি থাকে না, কিন্তু মিডের পরে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে মেমোরি ডিভাইস। মানে সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা আমরা মিডের পরে পড়বো সেগুলো তোমার মেমোরি স্টোর করে রাখতে পারে, বাট এই কম্বিনেশনাল সার্কিট আমরা এখন যেগুলো করতেছি এটা মেমোরি স্টোর করতে পারে না। সেটা আমি পরে মিডের পরে যখন পড়াবো তখন ভালো মতো ক্লিয়ার বোঝা যাবে। তো দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, ইউ হ্যাভ টু ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট দ্যাট উইল টেক আ 4-bit বাইনারি নাম্বার অ্যাজ ইনপুট। তার মানে তোমাকে বলা আছে যে এই সিস্টেমটা 4 বিটের বাইনারি নাম্বার কি ইনপুট নিবে এন্ড আউটপুট 1 হবে ইফ দ্য ইনপুট ইজ ইভেন বাট নট ডিভিজিবল বাই 3। তার মানে তোমার এই সার্কিটটা যেটা আছে তার ইনপুট হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 4 বিটের, আর কখন কখন আউটপুট 1 হবে সেটা তোমাকে বলা আছে। আমাদের আগে এই যে সামেশন অফ এম ইকুয়াল টু দিয়ে বলে দেয়া থাকতো যে কোথায় 1 কোথায় 0, আর এখন তোমাকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে বলে দেয়া আছে যে কি দেয়া আছে, যদি ইনপুট যদি একটা ইভেন নাম্বার হয় বাট 3 দ্বারা ডিভাইড করা না হয়। তাহলে খেয়াল করে দেখো যে 4 বিটের ইনপুট কি কি হতে পারে। আমি যদি ইনপুট যদি ইভেন, তাহলে আমি এক কাজ করি, 4 বিটের ইনপুটে করেসপন্ডিং ডেসিমাল কি হতে পারে, 0 1 2 3 4 5 6 7, সরি পিডিএফ এ খুব ভালো মতো লেখা যায় না, 8 9 10, তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে 11 12 13, আপাতত বুঝে না আর কি যা লিখেছি, 14 15, এই কয়টাই তো হচ্ছে তোমার 4 বিটের ইনপুট, তাই না? তো বলে দিচ্ছে কি তোমাকে, ইফ দ্য ইনপুট ইজ ইভেন
যদি ইনপুট যে নাম্বারটা ডেসিমেল নাম্বারটা এটা যদি একটা জোড় সংখ্যা হয় বাট নট ডিভিজিবল বাই 3, বাট 3 দ্বারা যদি ডিভাইড করা না যায় শুধুমাত্র তখনই 1 হবে। তাহলে আসি ইভেন নাম্বার কোথায় আছে 2, 2 তো 3 দ্বারা ডিভাইড করা যায় না তাই না, ডিভিজিবল তো না, তাহলে এখানে আউটপুট 1 হবে। এরপর 4, 4 কেও তো 3 দ্বারা ডিভাইড করা যায় না, আউটপুট 1 হবে। 6 একটা ইভেন নাম্বার কিন্তু এটাকে কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায়, 3 দুগুণে 6, সো এখানে আউটপুট হয়ে যাবে 0। 8 একটা ইভেন নাম্বার, এখানে আউটপুট 1 হবে। 10 একটা ইভেন নাম্বার, আউটপুট 1 হবে। 12 একটা ইভেন নাম্বার, বাট 12 কেও কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায়, সো এখানে আউটপুট 0 হবে। আর 14 তো ইভেন নাম্বার, আউটপুট 1 হবে। এক্স্যাক্টলি আগের মতোই সামেশন অফ এম, প্রোডাক্ট অফ এম, এই টাইপের গুলোই যা শুধু আছে, শুধুমাত্র একটু ডিফারেন্ট ওয়েতে বলে দেয়া। সো তোমাকে একটু কোশ্চেনটা পড়ে পড়ে বুঝে নিতে হবে। এন্ড এই টাইপের কোশ্চেনে আমরা এক্স্যাক্টলি এরকম এক্সাম্পল দিয়েও রাখি, যে দেখো ইনপুট 100 মানে কি 4, 4 হলে আউটপুট 1 হবে, কেন? ব্র্যাকেটে কন্ডিশনটা দেয়া আছে ইভেন নাম্বার। বাট এই যে দেখো 01110 মানে তো মনে হয় 6, 6 এর একটা ইভেন নাম্বার হলে আউটপুট 0, কেমন হবে? ইভেন নাম্বার বাট অলসো ডিভিজিবল বাই 3, এর জন্য এখানে আউটপুট 0। তার মানে দেখো আলটিমেটলি তোমাকে এরকম করেই প্যাটার্ন তোমাকে বলে দেয়া আছে। সো আলটিমেটলি আমি তোমাকে কনসেপ্টটা বলে দিলাম যে এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করতে হবে। তাহলে তুমি যদি এই যে আমি যদি তোমাকে বলে দিলাম, তাহলে তুমি এখান থেকে এই কনসেপ্ট থেকে কি তুমি কি কে ম্যাপ প্রিপেয়ার করতে পারবা না? 3 ভেরিয়েবল, জি সরি স্যার। 4 ভেরিয়েবল কে ম্যাপ। ওকে, সো কে ম্যাপ যদি প্রিপেয়ার করো, এখন তোমার কাছে মনে হতে পারে স্যার যে আমরা যে কোশ্চেনটা করতেছি এটা তো ট্রুথ টেবিলও তো ড্র করা যায়, কে ম্যাপও তো প্রিপেয়ার করা যায়, তাহলে আমরা কি এই টাইপের ম্যাথ গুলো কি ট্রুথ টেবিল দিয়ে করব নাকি কে ম্যাপ দিয়ে করব? এটা একটা কোশ্চেন তো আসতেই পারে। যে কোনো কোশ্চেন তুমি ট্রুথ টেবিল দিয়ে করবা নাকি কে ম্যাপ দিয়ে করবা, সেটা বোঝার জন্য তোমাকে কোশ্চেনটা একটু পড়ে দেখতে হবে। কোশ্চেন সেকেন্ড পার্টটুকু কি দেয়া আছে দেখো, এই যে সেকেন্ড পার্টটুকু দেয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন। যখন তোমাকে সিম্পলিফাইড এক্সপ্রেশন বলছে, আর দেখো এখানে কিন্তু কোথাও তোমাকে কিন্তু বলে দেয় নেই যে এটা কে ম্যাপ দিয়ে করতে হবে, তাই না? দেখো কোশ্চেনে কিন্তু কোথাও বলে দেয়া নাই যে ইউ নিড টু ইউজ, ইউ মাস্ট ইউজ কে ম্যাপ, কোথাও কিন্তু বলে দেয়া নেই। কিন্তু আগের কোশ্চেন গুলাতে খেয়াল করে দেখো, আগের কোশ্চেন গুলাকে ওই প্রাইম ইমপ্লিকেন্ট, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট তোমাকে ডেফিনেটলি ওই দিয়ে করতে হয়, কে ম্যাপ দিয়ে করতে হয়। বাট এই দেখো এখানে বলেই কিন্তু দেয়া ছিল যে কে ম্যাপ দিয়ে করতে হবে। সো ওই ম্যাথটা যদি তুমি ফাংশনটা ট্রুথ টেবিল দিয়েও করো লাভ হবে না, কারণ কোশ্চেনে তোমাকে ফিক্সড করে বলে দেয়া আছে। এই দেখো তার আগের কোশ্চেনটা দেখো যে তোমাকে কে ম্যাপ টেকনোলজি বলে দেয়া আছে, টেকনিক বলে দেয়া আছে, টেকনোলজি না সরি টেকনিক হবে। বাট এই যে আমরা যখন 7 নাম্বার কোশ্চেনটুকু করতেছি, এখানে কিন্তু কোথাও বলে দেয়া নেই যে তোমাকে কে ম্যাপ দিয়ে করতে হবে। সো তুমি চাইলে এটা ট্রুথ টেবিল দিয়েও করতে পারো, তুমি চাইলে এটা কে ম্যাপ দিয়েও করতে পারো। যদি ট্রুথ টেবিল দিয়ে করো তাহলে আমি তো অলমোস্ট এখানে লিখেই দিলাম, তাহলে তুমি ট্রুথ টেবিল থেকে আগে তুমি এক্সপান্ডেড ফর্মটা লিখবা, তারপর সেই ফর্মটাকে সিম্পলিফাই করবা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, যদি তুমি ট্রুথ টেবিল দিয়ে করো। এখানে কি বলছে, ফাইন্ড দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন অফ দ্য আউটপুট বিট ইন সাম অফ প্রোডাক্ট ফর্ম এন্ড ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। তুমি ট্রুথ টেবিল দিয়ে চাইলে করতেই পারো। বাট আমার কাছে মনে হয় যখন তোমার কোশ্চেনের সিম্পলিফাইড ফর্ম চাওয়া হচ্ছে, আমি তো কার্নো ম্যাপ থেকেই তো ডিরেক্টলি সিম্পলিফাইড ফর্ম পাই, তাই না? তাহলে খামোখা ওখানে ট্রুথ টেবিল দিয়ে ম্যাথটাকে এরকম বড় করে করার কি আদৌ কোনো দরকার আছে? যেখানে কোশ্চেনে তোমার চাইছেই সিম্পলিফাইড, অপটিমাইজ চাচ্ছে, স্ট্যান্ডার্ড ফর্ম চাচ্ছে, তাহলে আলটিমেটলি খামোখা সেটাকে এরকম লেংদি করার কোনো দরকার নেই। আমার কাছে মনে হয় কোশ্চেনে যদি সিম্পলিফাইড দিয়ে করতে বলে তাহলে কে ম্যাপ করাটাই সবচেয়ে বেস্ট, বাট ম্যান্ডেটরি না, তুমি চাইলে ট্রুথ টেবিল করতেই পারো। তাহলে এক কাজ করে আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে, you have to design a combinational circuit that will take a 4-bit binary number as input and output will be 1 if the input contains at least 2 zeros। মানে আগে তোমাকে ইনপুটের ডেসিমেলের রেসপেক্টে আউটপুট বলে দেওয়া ছিল, আর এখন তোমাকে ইনপুটের বাইনারি রেসপেক্টে বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, যদি ইনপুটে যদি অ্যাটলিস্ট দুইটা যদি জিরো থাকে তাহলে আউটপুট হবে কি 1, মানে অ্যাটলিস্ট দুইটা, মানে নাম্বার অফ জিরো যদি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয় তাহলে আউটপুট 1 হবে, এটাই তো বলা আছে, তাই না? তাহলে আসলে আমরা যদি ট্রুথ টেবিল যদি প্রিপেয়ার করি তাহলে এটা কিন্তু ট্রুথ টেবিল থেকে কিন্তু ডিরেক্টলি করা যাচ্ছে। এই আমি কিন্তু এটাই কিন্তু করতেছি, এটা কিন্তু পিডিএফ হিসেবে মানে থাকবে না, কারণ আমি এখানেই করে দিচ্ছি, কারণ এগুলো এক্স্যাক্টলি কে ম্যাপের কনসেপ্ট, এখানে আমারই নতুন কিছু না। সো তুমি এইটা কিভাবে যদি করতে চাও ডিরেক্টলি, এটা কিন্তু কে ম্যাপ দিয়েই করা যাবে। ধরো এ বি ইনপুট এ বি সি ডি নাম দিতে পারো, ডব্লিউ এক্স ওয়াই জেড নাম দিতে পারো, x1 থেকে x4 দিতে পারো।
কারণ এখানে তোমাকে তো ইনপুট বলে দেয়া নাই, সো ইনপুটকে তুমি কোন ভেরিয়েবল অ্যাসাইন করবা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। সো 0 0 0 1 1 1 1 0 এরকম করে তুমি ধরো কার্নো ম্যাপটুকু প্রিপেয়ার করলা 0 0 0 1 1 1 1 0। সো এখন দেখতে হবে এই ঘর, ধরো এই ঘরটাতে আসি, এই ঘরটাতে 0 0 এর ভ্যালু, তাই না? তাহলে এখানে তো 4টা 0 আছে, তো 4টা 0 থাকলে ডেফিনেটলি এখানে 1 হবে। ওকে, এবার সেকেন্ড ঘরটা যদি তুমি এটা র্যান্ডমলি যাও, এই ঘরটাতে যদি আসো, এখানে উপরে একটা 0 আছে, বাম দিকে দুটো 0 আছে, সো গ্রেটার দেন 2, তার মানে এখানেও 1 হবে। এই ঘরটাতে যদি আসি, এখন ধরো তোমার যদি এই ঘরটাতে যদি আমরা যদি আসতে চাই, এই ঘরটাতে দেখো উপরে দুটো 1, এখানে দুটো 1, কোনো 0ই নাই, তাহলে ডেফিনেটলি এখানে 0 হবে। আবার তো এই ঘরটাতে যদি আসি, উপরে একটা 0 আছে কিন্তু এই সিডি তে কোনো 0 নাই, একটা 0 কারণে তো আউটপুট 1 হবে না, তার মানে এখানেও 0 হবে। এভাবে তুমি কে ম্যাপটুকু প্রিপেয়ার করতে পারবা। এটা কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? No, sir. এন্ড দেখো এই টাইপের কোশ্চেন গুলোর কিন্তু কোশ্চেন কিন্তু ফিক্স। দেখো ওই 7 এ ছিল এসওপি ফর্মে, আর এখনো তোমাকে বলছে এসওপি ফর্মে। 7 এও তোমাকে ড্র দা সার্কিট ডায়াগ্রাম, এখানেও কিন্তু তোমাকে ড্র দা সার্কিট ডায়াগ্রাম বলে দেওয়া আছে। তার মানে সার্কিট ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে তোমাকে। আমি এক কাজ করি, আমি মনে হয় ডিএলডি তে একবারে মনে ইনভিজিলেটর ছিলাম অনেক আগে, কোন তাও মনে নেই, বাট আমি ডিফারেন্ট টাইপের ম্যাথ করাতে চাচ্ছি, মানে এই টাইপের কনসেপ্টেরই কিন্তু ডিফারেন্ট ম্যাথ করাতে চাচ্ছি। ধরো আমি এখান থেকে একটু পড়ে দেখি, ধরো এই কোশ্চেন নাম্বার 4 and 5 পড়ে দেখি আমরা। তার মানে দেখো আমরা মোটামুটি কিন্তু অনেক কিছুই কভার দিয়ে ফেলছি। আমরা শুধু আজকের ক্লাসের পর আমাদের হয়তো বাকি থাকবে বিসিডি টুকু বাকি থাকবে, আর প্রাইম ইমপ্লিকেন্ট গুলো বাকি থাকবে, ওটা করলে আমাদের সিলেবাস শেষ। তো আমরা এক কাজ করি, আমি একটা মানে ডোন্ট কেয়ার এর কিছু কিছু কেস থাকে মাঝে মাঝে, আমি আসলে ডোন্ট কেয়ারটা খুঁজে বের করে ট্রাই করতেছি। এই যে এই 5 নাম্বারটাতে আসি, 4 নাম্বারটাতে আমি একটু পরে আসি। হ্যাঁ, 5 নাম্বারটাতে কি বলছে, ইউ হ্যাভ টু ডিজাইন আ ডিজিটাল সার্কিট দ্যাট উইল টেক টু 2-bit বাইনারি নাম্বারস অ্যান্ড ইনপুট। তার মানে তোমার ইনপুট হবে দুইটা নাম্বার যাদের প্রত্যেকের হচ্ছে দুইটা করে বিটের। ওকে, তার মানে টোটাল বিট কি 4টা হচ্ছে না? এটা কি বুঝতে প্রবলেম হচ্ছে? 2-bit বাইনারি নাম্বার, তার মানে টোটাল হচ্ছে 4 বিটের, এন্ড প্রডিউস এ সিঙ্গেল বিট আউটপুট। তো যখনই 4 বিট বসে তুমি তোমার মতো করে কে ম্যাপ প্রিপেয়ার করো। ওকে, এখন আউটপুটের ব্যাপারে কি বলা আছে, দা আউটপুট ইজ 0 ইফ দা ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস ইজ ইভেন, এন্ড 1 ইফ দা ডিফারেন্স বিটুইন ইফ দা ডিফারেন্স ইজ অড। আচ্ছা, যদি ডিফারেন্স যদি 0, সরি ডিফারেন্স যদি ইভেন হয় তাহলে আউটপুট হবে 0। এখানে একটা এই কোশ্চেনটা আমাদের একটু ব্ল্যাঙ্ক স্পেস থাকলে তো আমার জন্য সুবিধা হতো। So, আমরা এটা ধরো এখানে আমি একটু সাইডই করে দেখাই, যে এটা তোমার কাছে কিভাবে মনে হচ্ছে। আমি এগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে দিব, মানে এই যে এই টাইপের কোশ্চেন গুলো প্রিভিয়াস ট্রাইমেস্টারে যেগুলো আসছে এগুলোই আজকে অ্যাসাইনমেন্টের জন্য দেয়া হবে। সো তোমার কাছে যদি মনে হয় স্যার এটাতে একটু 4 বিটের কিন্তু ঝামেলা, কাছে কোনো ঝামেলা নেই, কারণ তুমি যখন উপরে এ বি আর নিচে যখন সিডি ডিক্লেয়ার করে ফেলছো, খেয়াল করে দেখো এ বি কিন্তু নিজেই কিন্তু একটা 2 বিটের বাইনারি হয়ে গেছে, আর সিডি নিজেই কিন্তু একটা 2 বিটের বাইনারি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে 0 0 তুমি ভ্যালু বসাও 0 1 1 1, সরি 0 1 1 0, এখানে করো 0 0, এখানে 0 1, এখানে 1 1, এখানে 1 0। তোমাকে কি বলছে যে এ বি নিজেই যে একটা 2 বিটের বাইনারি নাম্বার, আর সিডি নিজেই যে একটা 2 বিটের বাইনারি নাম্বার, এদের ডিফারেন্সটা তোমাকে খেয়াল করতে হবে। বলছে কি যদি ডিফারেন্স যদি ইভেন হয়, মানে ধরো ডিফারেন্সকে ডেল দ্বারা এক্সপ্রেস করি, এটা যদি ইভেন হয় তাহলে আউটপুট হবে 0, আর যদি অড হয় তাহলে হবে আউটপুট হবে 1, তাই না? এটাই তো বলা আছে। তাহলে এখন এই ঘরে খেয়াল করি, এই ঘরে আসি, এই ঘরটাতে, এই ঘরে উপরে দেওয়া আছে 0 1, তার মানে এটা ইকুইভ্যালেন্ট ডেসিমেল হচ্ছে 1, আর এখানে এই ঘরের রো হচ্ছে তোমার হচ্ছে 0 0, ডেসিমেল হচ্ছে 0। 1 আর 0 ডিফারেন্স হচ্ছে 1, 1 একটা অড নাম্বার না, তাহলে এখানে আউটপুট হয়ে যাবে 1। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন এই পয়েন্টটাতে আসি, এই ঘরটাতে, এই ঘরটাতে এবি মানে হচ্ছে 1 0, 1 0 মানে হচ্ছে 2, আর এই ঘরটাতে সিডি মানে হচ্ছে 0 1, 0 1 মানে হচ্ছে 1, 2 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 1, 1 একটা অড নাম্বার, তাহলে এখানে 1 হবে। ওকে, তো এই ঘরটার কথাই যদি ধরি, এখানে 1 0 2, আর এইদিকে হচ্ছে 0 0 0, 2 - 0 = 2, একটা ইভেন নাম্বার, তার মানে এখানে আউটপুট হয়ে যাবে 0। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, No, sir. ফাইনালি এখানে 1 0 বাদেও এখানে একটা ডোন্ট কেয়ার কন্ডিশন আছে স্যার। কারণটা আপনি খেয়াল করে দেখেন, ডিফারেন্স যদি ইভেন হয় তাহলে হবে আউটপুট 0, আর ডিফারেন্স যদি অড হয় তাহলে আউটপুট হবে 1। কিন্তু স্যার যদি কোনো ডিফারেন্স যদি না থাকে তাহলে কি হবে? সে এই ঘরটাতে ধরি, ফার্স্ট ঘরটা, এ বিও 0 0, সিডিও 0 0, তাহলে কি হবে? আপনাকে বলে দেওয়া আছে ডিফারেন্সটা যদি ইভেন হয় তাহলে হবে 0,
আর ডিফারেন্সটা যদি অড হয় তাহলে আউটপুট হবে 1। কিন্তু আপনাকে বলে নেওয়া নাই, যদি যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে কি হবে সেটা বলে দেয়া নেই, তাই না? আর যদি কিছু বলে দেয়া নাই তার মানে সেটাই হচ্ছে আসলে ডোন্ট কেয়ার। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? সো আপনাকে কোশ্চেন পড়ে দেখতে হবে যে কোথায় ডোন্ট কেয়ার কন্ডিশন থাকতে পারে। যেমন ধরেন এই ঘরটাতেও কিন্তু ডোন্ট কেয়ার, কারণ উপরে 1 1 নিচে 1 1। এই ঘরটাতেও কিন্তু ডোন্ট কেয়ার, এই ঘরটাতেও কিন্তু ডোন্ট কেয়ার। আপনি ডোন্ট কেয়ার কখন বুঝবেন? এই যে কোশ্চেন যদি কখন এরকম বলে দেয়া থাকে যে আউটপুট 0 হবে এইটার জন্য, আউটপুট 1 হবে এইটার জন্য, এই জিরোর আন্ডারে কিছু লিখে ফেলেন, 1 এর আন্ডারে কিছু লেখার পর যদি কিছু বাকি থাকে তখনই বুঝে যাবেন যে ওগুলো ডোন্ট কেয়ার। বাট আগের কোশ্চেনটাতে যদি আসি, তাহলে এখানে আপনাকে কি বলে দেওয়া ছিল যে কোথায় কোথায় আউটপুট 1 আছে শুধুমাত্র সেটাই বলা ছিল। তার মানে এই কেস গুলোতে আউটপুট 1, বাদ বাকি সব কেসই হচ্ছে আউটপুট 0। তার মানে এখানে কোনো ডোন্ট কেয়ার নেই। তার মানে আপনি একটু নিজে থেকে ট্রিক খাটা এখানে দেখেন যে যদি আপনাকে কখনো যদি বলে দেয়া থাকে আউটপুট 1 হবে এই কেসে, এছাড়া আপনাকে আর কিছু বলে দেয়া নেই, তার মানে বুঝবেন যে এখানে ডোন্ট কেয়ার আসার চান্সটা নাই। কিন্তু যখনই আপনাকে বলে দেয়া হবে এরকম যে আউটপুট 0 হবে এই কেসে, 1 হবে এই কেসে, আপনি সেই অনুযায়ী বসানোর পর যদি কোনো ঘর দেখেন ফাঁকা আছে তাহলে বুঝবেন যে সেগুলো ডোন্ট কেয়ার। তো বুঝতে পারছেন স্যার কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, লাস্ট জিনিসটা দিয়ে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে 4 নাম্বারটা। You have to design a digital circuit that will take a 4-bit binary number as input. Okay, 4-bit binary number as input. So input number of input equal to 4. It will test if the given number is in the Fibonacci series or not. Fibonacci series characteristics কি? Starts with 0 and 1 and any number is a sum of previous two. 0 1 থেকে শুরু হয় and এর পরের নাম্বার হয় আগের ইমিডিয়েট আগের দুটো সামেশন। এবং আপনাকে বলেও দেয়া আছে, দেখেন ফর এক্সাম্পল থার্ড নাম্বার উইল বি 0 + 1 = 1। সো 0 + 1 = 1, পরেরটা হবে 1 + 1 = 2, পরেরটা হবে 2 + 3, পরেরটা হবে 3 + 2 = 5, তারপরেরটা হবে 5 + 3 = 8, পরেরটা হবে কত 5 10 13 মনে হয় না, পরেরটা তো আলটিমেটলি আমাদের 15 এর উপর চলে যাচ্ছে। এই ফিবোনাচি সিরিজ ডিটেক্টর তো অলরেডি আপনাদের এসপিএল এ প্রচুর করে আসছে। তো এক্স্যাক্টলি ওই জিনিসটাই হবে। তার মানে তোমাকে কি বলছে যে একটা গিভেন নাম্বার মানে ইনপুট যে নাম্বার গুলো তার করেসপন্ডিং ডেসিমেল কি ফিবোনাচি সিরিজের মাঝে পড়ে কিনা সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে। If the input is in Fibonacci, then the circuit will produce an output 1 or 0 else. তার মানে এই নাম্বার গুলো যদি ডিটেক্ট করে তখন আউটপুট 1 হবে, আর এই নাম্বার গুলো যদি না পায় তাহলে আউটপুট হয়ে যাবে 0। ব্যাস শেষ। বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? তার মানে দেখেন মোটামুটি আমাদের এই টাইপের কন্টেন্ট গুলো কভার দিয়ে আসে, সেটা পুরোপুরি কনসেপ্টই হচ্ছে কিন্তু কে ম্যাপের, শুধুমাত্র এই পার্টটুকু বুঝে বুঝে কে ম্যাপ করলেই হবে। তার মানে দেখেন আমাদের সিলেবাসে এই পার্ট গুলো কভার দেওয়া শেষ। আমাদের সিলেবাসে সোফার আমাদের কয়েকটা জিনিস বাকি আছে শুধুমাত্র, এই যে অল প্রাইম ইমপ্লিকেন্ট, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, এগুলো কি জিনিস এই একটা টপিক আমাদের বাকি আছে। দেন আমাদের বাকি আছে যে কনভার্ট ইনটু এসও এম, এটা কি বলে সাম অফ মিন টার্ম হচ্ছে এসওএম, আর প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম হচ্ছে পিওএম, এটাও আমাদের বাকি আছে, এটা সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের বিসিডি। সো বিসিডি এরকম কনভার্সন কিছু একটা বাকি আছে, এন্ড ফাইনালি আমাদের বাকি আছে ওই নিচের প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। সো বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে সোফার আজকে যা বললাম? আমরা আজকে ওই কনভার্সনটাই শেষ করব। তার আগে যেহেতু অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছে আমার কাছে ব্রেকে যাওয়া উচিত। আমরা 11:25 থেকে আবার আজকে ক্লাস শুরু করবো, 25 থেকে।
এই কোশ্চেন গুলো যেগুলো দেখা যাচ্ছে পুরোটাই তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে। তো আমি যে কোশ্চেন গুলো এখানে দিলাম এটা আমি সেভ করে দিচ্ছি, এটা পিডিএফ এর সাথেই যাবে। এই কে ম্যাপের আন্ডারে যা যা দেয়া আছে, এখানে কিছু কিছু ম্যাথ আবার আছে তোমার 3 ভেরিয়েবলের। তো 3 ভেরিয়েবলের গুলো লাগবে না, তুমি শুধুমাত্র 4 ভেরিয়েবল গুলো করবে। মানে এগুলোর প্রত্যেকটারই এ বি সি ডি করে পার্ট আছে। তো এই এ বি সি ডি করে যে পার্ট গুলো আছে, মানে তার মধ্যে কয়েকটা হয়তো 3 ভেরিয়েবলও আছে। তো 3 ভেরিয়েবল দরকার নেই, শুধু 4 ভেরিয়েবল গুলো করবা। ওকে। আর এখানে একটা কোশ্চেন মনে হয় প্রাইম ইমপ্লিকেন্টস এর উপর আছে, সেটা আর কি আলটিমেটলি নেক্সট ক্লাসেই করাই দিব। মানে এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের লাস্ট প্রবলেম, এরপরে আর কিছু আসবে না। আর এসওএম পিওএম হচ্ছে এগুলো এখনই করবো আমি। আর এই নিচেরটা তো আলটিমেটলি একটা ট্রাইমিস্টারের কোশ্চেন তুলে দিলাম আর কি। আর এর বাইরেও তোমরা প্র্যাকটিস করবে, আমি যা যা দেয়া আছে এগুলো দিলাম। এর বাইরে তুমি যদি এক্সারসাইজ যদি একটু দেখো, এটা হচ্ছে তোমার মরিস ম্যানর বইয়ের। তো এর বাইরে তোমরা এই এক্সারসাইজ যেগুলো দেয়া আছে এর উপরে নিচে দেখবা যে আরো বেশ কিছু প্র্যাকটিসের জন্য দেয়া আছে। তুমি তোমার মতো করে চাইলে প্র্যাকটিস করতে পারো, বাট অন্যগুলো প্র্যাকটিস করো না করো এটা তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবেই সাবমিট করতে হবে। এগুলো সবগুলো কিন্তু এক্সারসাইজ, সব এক্সারসাইজ। তাহলে আমরা মনে হয় নতুন টপিক শুরু করতে পারি, বাট তার আগে আমাদের ক্লাস টেস্টের ডেট ডিক্লেয়ার করি। যেটা একজন বললো যে আমরা আগে ক্লাস টেস্টের ডেট ডিক্লেয়ার করিনি, বাট আজকে আমরা ক্লাস টেস্টের ডিক্লেয়ার করব। ক্লাস টেস্ট হবে নেক্সট উইকেই। এই আজকে আছে 4 তারিখ, 11 তারিখে হবে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট হচ্ছে 11 তারিখে হবে। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে কার্নো ম্যাপ, লিখে রাখি যেন ভিডিওতে দাঁড়িয়ে থাকে। সিটি 2 11 আগস্ট। আমাদের সিলেবাস হচ্ছে 4 ভেরিয়েবল কে ম্যাপ, শুধুমাত্র 4 ভেরিয়েবল কে ম্যাপ। সিলেবাসে শুধুমাত্র 4 ভেরিয়েবল কে ম্যাপ থাকবে। এই 4 ভেরিয়েবল কে ম্যাপের মাঝে কি কি আছে? সামেশন অফ এম প্লাস ডোন্ট কেয়ার, এই ফর্মেও ফাংশন দেয়া থাকতে পারে। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম প্লাস ডোন্ট কেয়ার, এই ফর্মেও ফাংশন দেয়া থাকতে পারে। বা আজকে যেটা করলাম এফ ইকুয়াল টু এক্সপ্রেশন এসি পার প্লাস বিডি বার, এই এক্সপ্রেশনে ফাংশন দেয়া থাকতে পারে। বা আজকে আমরা যেগুলো কোশ্চেন নাম্বার 7 and 8 যেগুলো দেখলাম আর কি প্রিভিয়াস টাইম স্টারের কোশ্চেন থেকে, যে তোমার ফিবোনাসি সিরিজ ডিটেক্টর, প্রাইম নাম্বার ডিটেক্টর, এই টাইপের এই সবগুলোই হচ্ছে আমাদের সিটি সিলেবাসে আছে। কারণ সবগুলোই ঘুরে ফিরে সেম ওই কে ম্যাপের দিকেই যাচ্ছে। সো আমাদের সিলেবাস হচ্ছে 4 ভেরিয়েবল কে ম্যাপ। যেই কোশ্চেন 4 টাইপের থাকতে পারে, মানে 4টা পসিবল কেস আর কি। একটা হচ্ছে মিন টার্ম প্লাস ডোন্ট কেয়ার, এইভাবে ফাংশন দেওয়া থাকতে পারে। ম্যাক্স টার্ম ডোন্ট কেয়ার ফাংশন দেওয়া থাকতে পারে। বা আজকে যেভাবে ফাংশনের এক্সপ্রেশন থেকে প্রিপেয়ার করলাম এরকম থাকতে পারে। বা এই কোশ্চেন 7 আর 8 প্রিভিয়াস টাইম স্টারের আর কি, যে কোশ্চেন গুলো একটু আগে দেখলাম আর কি, যে তোমার ফিবোনাসি সিরিজ ডিটেক্টর, এটা হলে 0 হবে, এটা হলে 1 হবে, এই ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো, এটাও কিন্তু কে ম্যাপের। তো এই 4টাই হচ্ছে আমাদের সিলেবাস। তো সিলেবাস বুঝতে যদি কারো প্রবলেম হয় বলতে পারো। আর ক্লাস টেস্টের ডেট হচ্ছে 11 আগস্ট। এটাও সেভ করে দিই। আজকের আমাদের লাস্ট যে টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই সাম অফ মিন টার্মকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে কনভার্ট করা রিলেটেড কিছু ম্যাথ আছে যেগুলো এখন আমরা করব। তার আগে একটু বলে আসি যে আমরা যে ফাংশনের যে এক্সপ্রেশন লিখি, এই যে ফাংশনের যে এক্সপ্রেশন লিখি, এটাকে আমরা দুই ফর্মে লেখা যায়। একটাকে বলা হয় তোমার ক্যানোনিক্যাল ফর্ম, আর একটাকে বলা হয় তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে কি সিম্পলিফাইড। এই স্ট্যান্ডার্ড ফর্মেরই আরেকটা নাম হচ্ছে তোমার হচ্ছে রিডিউসড, এরই আরেকটা নাম হচ্ছে অপটিমাইজড। মানে আমরা যে কে ম্যাপের শেষে যে স্টেপটুকু পাই, বা আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করে লাস্টে যেটা পাই, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে এসওপি পিওএস যেটা ইচ্ছা হতে পারে। It can be either SOP or POS, but we can simply call it a standard form or simplified form or reduced form or optimized form, চারটা যে কোনো নাম। ওকে। আর ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যেটা অরিজিনাল যে এক্সপ্রেশন, যেটা অরিজিনাল এক্সপানশন আর কি, লিখে রাখি ব্র্যাকেটে। অরিজিনালি যে একটা বিশাল বড় একটা ফর্ম থাকে না, যে এক্সপানশন, যে বুলিয়ান অ্যালজেব্রার দিকে খেয়াল করে দেখো, যে ফার্স্টে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে যে ফাংশনটা দেয়া থাকতো, যে ফাংশনটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা রিডিউস করতাম, সো অরিজিনাল যে এক্সপ্রেশন সেটাই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম।
বা সহজভাবে বোঝার জন্য ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে ওই ট্রুথ টেবিলের এগেইনস্টে আমরা কিছু ম্যাথ করছিলাম না, যে সামেশন অফ m ইকুয়াল টু 0 0 দেয়া আছে, তো ওই যে m1 প্লাস m3 প্লাস m5 প্লাস m9 এই টাইপের যে এক্সপ্রেশন গুলো লিখতাম ওটাই হচ্ছে তোমার ক্যানোনিক্যাল ফর্ম, মানে ফুললি এক্সপান্ডেড যে ফর্মটা ছিল ওটাই ছিল ক্যানোনিক্যাল ফর্ম। বুঝতে পারছো? তাই ক্যানোনিক্যাল ফর্মে যখন এসওপি আর পিওএস থাকে তখন আর কি বলো, যখন একটা ফাংশন যখন ক্যানোনিক্যাল ফর্মে থাকে, ক্যানোনিক্যাল ফর্মের এসওপিটাকে আমরা বলি এসওএম, মানে সাম অফ মিন টার্মস, সাম অফ মিন টার্মস। আর যদি পিওএস যেটা আমরা বলি সেটা ওখানে থাকে হচ্ছে তোমার, ওখানে হচ্ছে পিওএম, ওটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস আর কি, মানে ওটা সিম্পলিফাইড ফর্ম যদি না হয় এই নামেও তাদেরকে বলা হয়। তো এই দুটো বলে দিলাম, কারণটা হচ্ছে আমরা এখন যখন এই কোশ্চেন গুলো দেখবো এখানে এসওএম পিওএম এই টার্মের এই টাইপের টার্ম গুলো আর কি থাকবে। এটাও তাহলে সেভ করে দিই। আমাদের কাজ হচ্ছে এখন আমরা যেটা করব যে একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটাকে তোমাকে বলবো যে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাও বা এসওএম বা পিওএম ফর্মে নিয়ে যাও। ধরো একটা কোশ্চেন আমরা দেখাই, তারপর আমরা এগুলো নিজেদের মতো করে সলভ করা শুরু করি। এখানেই যদি আসি, ধরো এখানে দেখো যে 3 এর এ তে এবং বি তে কি দেয়া আছে, দেখো আমাদের যে কোশ্চেন 3 এর এতে কনভার্ট দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইনটু সাম অফ মিন টার্মস এসওএম, আর কনভার্ট দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইনটু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম পিওএম। তার মানে কি তোমার ওই ক্যানোনিক্যাল ফর্ম মানে অরিজিনালি এক্সপান্ডেড ফর্ম গুলোতে তোমাকে আর কি যেতে হবে, মানে একটা ফাংশন এক্সপ্রেশনটাকে কনভার্ট করতে হবে। তো এই টাইপের ম্যাথই আমরা করব, এই টাইপের ম্যাথই আমরা এখন করব। কেউ হ্যান্ড রেজ করছে স্যার? বলেন স্যার, আমি এখান থেকে দেখতে যেতে চাচ্ছি না, আপনারা বলতে পারেন। যদি ভুলে হ্যান্ড রেজ করে থাকে তাহলে আর বলা দরকার, একটা কোশ্চেন লিখে আগে এক্সপ্রেস দ্য ফলোইং ফাংশন ইন, সে ধরা যাক সাম অফ মিন টার্মস। যখনই তোমাকে কোশ্চেনে করলো যে সাম অফ, স্যার আমি একটু ফাস্ট লিখে যাচ্ছি তাই লেখা ভালো হচ্ছে না, সাম অফ মিন টার্ম যখন তোমাকে বললো তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে তোমাকে ক্যানোনিক্যাল ফর্মের দিকেই যেতে হবে। ওকে, সেই ফাংশনটা ধরো আমরা লিখি, তোমাকে এফ ইজ আ ফাংশন অফ এ কমা বি কমা সি, এই টাইপগুলোতে নর্মালি 3 ভেরিয়েবলই থাকে, 4 ভেরিয়েবলও থাকতে পারে, এ সি বার সে ধরো প্লাস বিসি, বইয়ের থেকে এটা নেই আর কি আমরা, প্লাস এ বার বি বার। তার মানে এই যে ফাংশনটা তোমাকে দেয়া আছে এই ফাংশনটা হতে পারে অপটিমাইজড ফর্ম, নাও হতে পারে, আমরা যাচ্ছি না ওদিকে, বাট এই অপটিমাইজড ফর্ম থেকে তোমার উল্টো কাজ মানে সাম অফ মিন টার্মের দিকে যেতে হবে। সো কার্নো ম্যাপের একটা অপশন আছে, 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ দিয়েও এগুলো করা যায়। 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ দেখতে হচ্ছে অনেকটা এরকম, 3 ভেরিয়েবল যখন হয় তখন এরকম করে টোটাল 8টা ঘর হয়, এদিকে হয় এক্স ওয়াই আর এদিকে হয় জেড, 0 0 0 1 1 1 1 0 0 1, এটা কার্নো ম্যাপ দিয়েও করা যায়। বাট আমরা ধরো মানে অনেক সময় ফাংশন যেটা দেয়া আছে একটু কাজ করে নিতে হয়, সো কার্নো ম্যাপ কিছু কিছু ক্ষেত্রে ফ্রুটফুল, কিছু কিছু ক্ষেত্রে ফ্রুটফুল হয় না। এবং এইটা হয়তো তুমি কার্নো ম্যাপ দিয়ে করতে পারো, কার্নো ম্যাপ দিয়ে কোথায় 1 কোথায় 0 যদি পাও তাহলে প্রত্যেকটা জিরো কে প্রত্যেকটা তুমি মানে কার্নো ম্যাপ দিয়ে যদি করো তাহলে ধরো কার্নো ম্যাপ দিয়ে তুমি কোথায় কোথায় 1 1 0 পেলা, ধরো সে আর কি যদি এমন হয় যে 1 এই 3 জায়গায় আছে, এই 4 জায়গায় আছে আর বাকিগুলো সে কোনো কারণে 0, তাহলে তুমি কার্নো ম্যাপ দিয়ে যদি তুমি সাম অফ মিন টার্ম ফর্ম যদি লিখতে চাও তোমাকে 1 এর গ্রুপ যে ফর্ম করতে হবে, তুমি তখন যেটা করবা প্রত্যেকটা 1 এর আলাদা আলাদা গ্রুপ বানাবা। তুমি কার্নো ম্যাপ থেকে যদি সাম অফ মিন টার্ম যদি আনতে হয় তাহলে প্রত্যেক 1 কে আলাদা আলাদা করে গ্রুপ বানাবা। তো প্রত্যেক 1 কে আলাদা আলাদা গ্রুপ বানালে প্রত্যেক 1 এর এগেইনস্টে যে একটা করে যে টার্ম চলে আসবে তাতেই তুমি এসওএম ফর্ম পেয়ে যাবে, এটা যদি কার্নো ম্যাপ দিয়ে করো। আর আমরা নর্মালি যদি ইউজুয়ালি যদি করতে চাই তাহলে আমাদের কনসেপ্ট একটু খেয়াল করি, যে আমাদের ধরো ফাংশন দেয়া আছে এফ ইকুয়াল টু এ সি বার প্লাস বিসি প্লাস এ বার বি বার, তোমাকে এখানে বলছে এসওএম ফর্ম মানে সাম অফ মিন টার্ম, এসওএম ফর্ম হচ্ছে মিন টার্ম, আর মিন টার্ম মানে হচ্ছে কি ইনপুট গুলোর প্রোডাক্ট এ বি সি। তার মানে দেখো তুমি যখন সাম অফ মিন টার্ম বা ওই ক্যানোনিক্যাল ফর্মে যখন যাবা তার মানে তোমার এরকম যখন টার্ম থাকে প্রত্যেকটা টার্মেই কিন্তু সবগুলো ইনপুট থাকবে, এটা তো মনে আছে তাই না, যে প্রত্যেকটা টার্মেই কিন্তু সবগুলো ইনপুট আলাদা আলাদা করে থাকবে। বাট এটা কিন্তু সাম অফ তোমার অরিজিনাল ফর্ম না, কারণ খেয়াল করে দেখো ফার্স্টে আছে এ সি বার, এখানে কিন্তু বি টার্মটুকু নাই, কিন্তু বি একটা ইনপুট,
সেকেন্ডটাতে এ মিসিং, থার্ডটাতে সি মিসিং। আলটিমেটলি তোমার এই ফাংশনটাকে যখন ক্যানোনিক্যাল ফর্মের দিকে বা এই সাম অফ মিন টার্ম ফর্মে নিয়ে যেতে বলতিছে, আর মিন টার্ম মানে হচ্ছে প্রত্যেকটা টার্মেই সবগুলো করে ইনপুট থাকবেই, তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, যেখানে যেই ভেরিয়েবলটা মিসিং সেটাকে আগে আনতে হবে। এখন কিভাবে আনবো? আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশনের ওই বুলিয়ান অ্যালজেব্রাটা এক্সাম আমরা জানি যে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1, তাই না? এটা একটা যেমন জানি, আরেকটা আমরা জানি এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স। তার মানে আমি যদি এক স্টেপ ডিটেলসে যদি লিখি, তার মানে এখানে এ সি বারের সাথে ইন্টু 1 আছে, প্লাস বি সি এর সাথে ইন্টু 1 আছে, প্লাস এ বার বি বারও ইন্টু 1 আছে। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? এখন তুমি যে কাজটা করবা, যেহেতু মিন টার্মের দিকে যেতে হবে, তার মানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেই ভেরিয়েবলটা মিসিং সেটাকে আনতে হবে, সেটাই আমরা করি। এখানে এ সি বার, এখানে বি মিসিং, তাহলে তুমি এক কাজ করে এ সি বার কিন্তু বি যেহেতু মিসিং, তো 1টাকে ভেঙে দাও বি প্লাস বি বার। এটা কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? প্লাস বিসি, এখানে এ মিসিং, এখানে লিখে দাও এ প্লাস এ বার, প্লাস এ বার বি বার, এখানে হচ্ছে সি মিসিং, সো লিখে দাও সি প্লাস সি বার। হয়ে গেল। এবার তুমি শুধু এক্সপান্ড করে দাও। এখানে আসে এ বি সি বার, প্লাস এখানে এ বি বার সি বার, প্লাস হচ্ছে এখানে এ বি সি, প্লাস হচ্ছে এ বার বি সি, এখানে হচ্ছে এ বার বি বার সি, প্লাস হচ্ছে এ বার বি বার সি বার। এই কয়েকটি তো চলে আসলো, তাই না? এক্সপান্ড যদি করে দাও, তাহলে দেখো তুমি মিন টার্ম ফর্মে পেলা সবগুলোই। তুমি যে ফর্মুলাটা ইউজ করলা সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে সাইড নোট অবশ্যই দিবা ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স জেড। এই ভেঙে দিছে আর কি, সেটা তুমি সাইড নোট প্রত্যেকটাতেই দিবা। তো সাইড নোট যদি ভালো মতো দিতে হয় স্যার, আমি একটু ডিটেইলসে লিখে দিই। এখানে এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স, আর এখানে চলে আসবে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1, এগুলোই চলে আসবে। সাইড নোট বারবার বলে দিচ্ছি, সাইড নোট এগুলো তো তোমাকে অবশ্যই দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, আর ফাইনালি তুমি দেখো যে লাস্ট যে যে ফর্মটুকু পেলা এক্সপান্ড করে দিয়েই, এটাতেই কিন্তু দেখো মেইন টার্ম কিন্তু চলে আসছে, কারণ প্রত্যেকটা জায়গায় এবিসি আছে, প্রত্যেকটা জায়গায় এবিসি আছে। শুধু তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে যে সেম টার্মটুকু কোথাও রিপিট হচ্ছে কিনা, এটা তোমাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। যেমন ধরো এ বি সি বার, দেখে নাও যে এ বি সি বার আর কোথাও আছে কিনা। যদি থাকতো তাহলে আমরা ওই কনসেপ্টটুকু ইউজ করতাম যে এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তো যদি ফাংশনের এক্সপ্রেশনে এ বি সি বার যদি আর কোথাও থাকতো, তাহলে আমি একটাই লিখতাম, দুটা রাখতাম না। এবার ধরো এ বি বার সি বার, দেখো তো এ বি বার সি বার কোথাও আছে? নাই। এবিসি কোথাও আছে? নাই। এবার বিসি কি কোথাও আছে? নাই। এবার বিবার সি কোথাও আছে? নাই। তার মানে যা আছে তাই। বাট সামহাউ যদি এমন হতো যে এ বি সি বা টার্মটা আরেক জায়গায় আছে, তাহলে দুটো টার্মকে আমি একটা করে লিখতাম এই ফর্মটা ইউজ করে আর কি। সো অলরেডি কিন্তু আমি তাহলে তোমার কিন্তু সাম অফ মিন টার্ম এসওএম ফর্মে কিন্তু ফাংশন পেয়ে আসছি। এটা নিয়ে যদি কারো কোনো বুঝতে কনফিউশনে বলতে পারো। একদমই সিম্পল, তাই না? দেখো এটা কিন্তু একদমই স্যার, সিম্পল। ইয়েস সাম স্যার। অফ মিন টার্মটা একটু বুঝাই দিয়েন। ওই টেবিল থেকে যে আমরা সাম অফ মিন টার্মটা লিখেছি না, এটা আবার আরেকটু যদি বলতেন। স্যার ওটা আপনি কষ্ট করে লেকচারটা দেখে নিলে হচ্ছে না, কারণ এগুলো তো আগের জিনিস, এগুলো তো আচ্ছা করে আচ্ছা, আসছে। ঠিক আছে স্যার, আপনার ঠিক কাছে আছে। লেকচার আছে, একটু লেকচার না দেখলেই তো রিভিউ হয়ে না যাবে। স্যার, আমি বুঝেছি, কিন্তু আরেকটু মানে ক্লিয়ার। আমার কাছে মানে আপনার কাছে লেকচার যেহেতু, এটা ওকে স্যার, আপনি ওকে একটু স্যার, দেখে নিন এটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সো আমাদের এই ফর্মটুকু চলে গেল। তার মানে দেখো এই ম্যাথগুলো একদমই ইজি। সাম অফ মিন টার্ম, দেখো একটা ফাংশনকে সাম অফ মিন টার্মে এক্সপ্রেস করা খুবই ইজি, তোমার জন্য আমরি টাফ কিছু না। তুমি যা শুধু দেখবা যে কোথায় কোন কোন ভেরিয়েবল মিসিং আছে, যেখানে যেটা মিসিং আছে সেটাই তুমি করে নাও। ধরো আমরা আরেকটা যদি দেখি ফাংশন, যে একটু আগে যেটা দেখলাম, ওখানে মনে দেয়া ছিল এক্স বার ইন্টু এক্স প্লাস ওয়াই বার, ওকে, ইন্টু ওয়াই প্লাস জেড বার, ওকে। এটাকে তোমার যেতে হবে এস ও এম এ। তো ফ্যাক্ট হচ্ছে স্যার, এই ফাংশনটার সাথে একটু আগে যে ফাংশনটা করলাম তার ডিফারেন্সটা কি? তার ডিফারেন্সটা হচ্ছে স্যার, আগেরটা কিন্তু এসওপি ফর্মেই দেয়া ছিল, সেখান থেকে এসওএম ফর্মে যেতে হচ্ছিল। বাট এখন স্যার ফাংশনটা তো এসওপি ফর্মেই তো দেয়া নেই। তাহলে আমার কাছে মনে হয় যে এক কাজ করি, যে আমরা আগে ভেঙে দিই, ভেঙে দিলেই কিন্তু পেয়ে যাওয়া যাচ্ছে। দেখো খেয়াল করে, এক্স বার থাকলো, এক্স কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই বার। ভেঙে দিই মানে ভেঙে দিয়ে আগেরটার মতো আগে এসওপি ফর্ম আগে নিয়ে আসি, মানে ওই এ বি প্লাস বিসি প্লাস সিডি আগে এরকম ফর্মে আনি, তারপর সেটাকে এসওএম এ যাবে। বাট তার আগে এটাকে ভেঙে দিই। সো আমি যা করলাম, সাইড নোট দিয়ে দিই, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স জেড। তো এবার ভেঙে দেওয়ার পর এটাকে একটু সিম্পলিফাই করি। এটা আরো অনেকভাবেই করা যায়, আমি এভাবেই করাচ্ছি। ধরো এই যে দেখো, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স,
আর এক্স ওয়াই বার তো এক্স ওয়াই বারের মতো থাকলোই। সো এখানে থাকলো, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড বার, তুমি এখানে সাইড নোট দিয়ে দাও, এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স। তো এরপর আরেক স্টেপে তাকে ভেঙে দাও, ভেঙে দিলে দেখো এক্স দ্বারা আগে মাল্টিপ্লাই সবগুলোকে, এক্স ওয়াই প্লাস এক্স জেড বার প্লাস পরেরটাতে আসছে এক্স ওয়াই বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার জেড বার। ওকে, এবং খেয়াল করে দেখো একটা জায়গায় ওয়াই ওয়াই বার চলে আসছে, আমরা জানি এক্স এক্স বার ইকুয়াল টু 0 না, 0ই তো হওয়ার কথা। হ্যাঁ, তো এখানে চলে আসতেছে এক্স বার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড বার, এই টার্মটুকু 0 চলে আসতেছে প্লাস এক্স ওয়াই বার জেড বার। এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? No, sir. ভেঙে দেওয়ার পর এখন আমি এসওপি ফর্মের মতো কিছু একটা মনে হচ্ছে। এখন এখান থেকে আমি এসওএম এ যাব, দেখতে হবে যে কোথায় কোনটা কোনটা মিসিং আছে, তাই না? তো খেয়াল করে দেখো লাস্ট যে টার্মটা আছে এখানে কিন্তু কোনো কিছু কিন্তু মিসিং নেই, কারণ এখানে এক্স ওয়াই জেড সবগুলোই আছে। তো যদি এক্স ওয়াই জেড যদি সবগুলোই থাকে তাহলে খামোখা আলটিমেটলি ওখানে কষ্ট করে আমার আর কাজ করার দরকার নেই, তুমি বাকি কাজ করবা। এক্স বার যেটা আছে এক্স বারটাকে নিজের মতো কাজ, এক্স ওয়াই এখানে আছে, এখানে জেড প্লাস জেড বার হবে। আর এখানে যেটা আছে তোমার এক্স জেড বার আছে, ওয়াই নাই, এক্স জেড বার আছে, আছে ওয়াই। বা তুমি আরেকটাও কাজ করতে পারো, এখান থেকে কমানো না, আমরা ওইদিকে না যাই। তো এখান থেকে এক কাজ করে এক্স জেড বার, এখানে হচ্ছে ওয়াই মিসিং ছিল, ওয়াই প্লাস ওয়াই বার। ওকে, সো এক্স বারের জায়গায় দেখো এক্স বারের সাথে কিন্তু দুটো টার্ম মিসিং, সো তোমাকে এখানে ওয়াই প্লাস ওয়াই বার আর এখানে জেড প্লাস জেড বার আনতে হবে এখানে। আর বাকিগুলোকে তুমি তোমার নরমাল মতো অ্যাজ ইউজুয়াল ভেঙে দাও, আলটিমেটলি সেম। স্টেপ হয়তো বেশি হচ্ছে এটাতে, কিন্তু আলটিমেটলি দেখো ঘুরে ফিরে সিম্পল। তোমার কাজ হচ্ছে দেখা কোথায় কোনটা মিসিং, সেইটা ওয়াই প্লাস ওয়াই বার জেড প্লাস জেড বার এক্স প্লাস এক্স বার সেই অনুযায়ী মাল্টিপ্লাই করে ভেঙে দেয়া। ভেঙে দেওয়ার পর যদি কখনো মনে হয় যে কোনো টার্ম হয়তো কমন আছে, সেটা হতে পারে। যেমন ধর আমি পরেরটা যদি করি, পর হলে এখানে এক্স ওয়াই জেড আসে, মানে সেকেন্ড দুটোকে ভাঙলে এক্স ওয়াই জেড বার, আর এখানে আসে হচ্ছে এক্স ওয়াই জেড বার আর হচ্ছে এক্স ওয়াই বার জেড বার। খেয়াল করে দেখো যে ফার্স্ট টার্মটাকে তুমি তোমার মতো করে রিডিউস করো, কিন্তু সেকেন্ড আর থার্ড টার্ম থেকে আমি টোটাল 4টা টার্ম পাচ্ছি, যাদের মধ্যে দুটো টার্ম কিন্তু সেম, এই যে এই দুটো সেম। তো দুটো টার্ম যদি সেম হয় তাদেরকে আলাদা আলাদা করে রাখার দরকার নেই, তাদেরকে একটা টার্ম বানায় দাও, এখানে এক্স ওয়াই জেড হয়ে যাবে, প্লাস এক্স ওয়াই জেড বার একটা আসবে, প্লাস এক্স ওয়াই বার জেড বার আসবে। তো বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? সিম্পল। 2 নাম্বার 3 নাম্বারের জন্য থাকে। ইয়েস স্যার। স্যার এই চারটা Sir, ফর্মুলা মনে রাখলেই হচ্ছে, এই চারটা হ্যাঁ, এই যদি চারটাই এই মানে চারটাই এসওপি থেকে তো এই চারটা এক্সাম, মানে তোমার কনসেপ্ট ঘুরে ফিরে সেম কনসেপ্ট, মানে আলটিমেটলি তোমার কিন্তু এগুলো এমনিতেই মনে থাকবে, কারণ তুমি বুলিয়ান অলজেব্রা করতেছো। তোমার জাস্ট শুধু এই কনসেপ্টটুকু মাথায় রাখবা যে আমাকে দেখে নিতে হবে কোথায় কোনটা মিসিং, সেখানে সেই ভেরিয়েবলটা আনতে হবে, ব্যাস বাকিগুলো এমনিতেই মনে আসবে। ওকে স্যার। আরেকজন মনে হয় কিছু বলতে চাচ্ছিল। স্যার এখানে লাস্ট থেকে 3 নম্বর লাইনে এক্স বার প্লাস হবে না স্যার? এক্স বার প্লাস ওয়াই বার হবে না? কোনটাতে স্যার? মানে সর্বশেষ লাইন থেকে 3 নম্বর। জি স্যার। বলতে থাকেন। এক্স বার প্লাস ওয়াই বার হবে না? এখানে প্লাস কেন হওয়া উচিত স্যার? তাহলে আপনি যদি বলেন এখানে আপনার মতে প্লাস হওয়া উচিত, তাই তো? তাহলে আমার স্যার কন্ডিশন কথাটা হচ্ছে, তাহলে আমি এক্স ওয়াইটাকে যখন এই ফর্মে লিখলাম, এখানে তাহলে প্লাস না নিয়ে আমি এখানে এন্ড কেন দিছি? জি স্যার, আমি বুঝতে পারছি। আমি ভাবছি যে এই আগেরটা স্যার লিখে নি তো, ওই না জন্য। না না, এখান থেকে এটা একটা থেকেই 3টা চলে আসছে, একটা থেকেই পুরোটা আসছে এখানে। মানে আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই জেড মিসিং, মানে জেড প্লাস জেড বার সবগুলো তো এন্ড ফর্মে আনতে হবে। আমরা জানি এক্স ইনটু ওই। ওকে, ঠিক আছে। যে কটা। জি স্যার। হ্যাঁ, যেটা মিসিং, হ্যাঁ হ্যাঁ। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা এসও এম মানে সাম অফ ম্যাক্স টার্ম, সরি মিন টার্মে আসলাম। তাহলে এবার আমরা উল্টোটা দেখি, যে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে সাম অফ মিন টার্ম আমরা দেখলাম, সরি সাম অফ মিন টার্ম দেখলাম। সো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে কিছু দেখি। তাহলে যে কোশ্চেন থাকলো এরকম, এক্সপ্রেস দ্য ফলোইং ফাংশন ইন প্রোডাক্ট অফ সাম এসওএম ফর্ম। ফাংশনটা ধরো তোমাকে দেয়া আছে, এফ ইজ আ ফাংশন অফ, ধরো এ বি সি দিয়েই আমরা করি, এ বি সি তোমাকে সে দেয়া আছে এ বি প্লাস সি ইন্টু বি প্লাস এ বার বি বার সি। এটা এমন একটা এক্সামের আসা কোশ্চেন আমি করাচ্ছি যেটা আর কি। তো এসওএম ফর্মের জন্য আগের জন্য যে কনসেপ্টটা ছিল, এসওএম ফর্মের জন্য কিন্তু আমাদের সেরকম কিছু ফাংশন ফিক্সড। কেন খেয়াল করে দেখো, এসওএম মানে কি প্রত্যেকটা এরকম হবে, এ প্লাস বি প্লাস সি এরকম করে হবে, তাই না?
তো এসওএম ফর্মের জন্য সবচেয়ে বেশি ইউজ করা, সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে, মানে যেটা ইউজ করা ভালো না, যেটা তোমাকে ইউজ করতেই হবে, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রিক হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই জেড। এটা ইউজ করলেই পেয়ে যাবো x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই জেড। তো দেখি এটা, তাহলে ফার্স্ট অফ অল এখানে যদি আসা যাক এ বি প্লাস সি, এখানে ধরো সিটাকে যদি আমি কম্পেয়ার করি এক্স এর সাথে, মানে যে এবি প্লাস সি যে টার্মটুকু আছে, সি যদি হয় এক্স, এ যদি হয় ওয়াই, আর বি যদি হয় জেড, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারতেছি, এবি প্লাস সি কে কি আমি এভাবে লিখতে পারি না যে তোমার হচ্ছে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সেকেন্ড টার্মটুকুকে যখন আমি রিডিউস করবো, আগে মানে এরকম এসও ফর্মে নিয়ে আসি আর কি, হয়তো আমি অন্য একটা করালে হয়তো আগেই ভালো হতো, আমি এটা শুরু করে ফেললাম, আসলে টাফটা দিয়েই শুরু করছি। এক কাজ করি, আমরা এটা একটু স্কিপ করি, আমরা এটা স্কিপ করে আমরা এটা অন্য একটা করি, সরি আমি আসলে এটা আমরা করবো, এটা ব্যাক করবো, আমরা একটা সিম্পল ফর্মের দিকে আগে যাই। আমরা ধরো তোমাকে বললো যে এক্সপ্রেস দ্য ফলোইং ফাংশন ইন POM ফর্ম। সো ধরো তোমাকে ফাংশনটুকু দেয়া আছে এরকম যে f is a function, সো দেয়া আছে f is a function of p, q, r, s equal to, ধরো তোমাকে দেয়া আছে p বার প্লাস q প্লাস r, এরকম ধরো তোমাকে দেয়া আছে q বার প্লাস r প্লাস s বার প্লাস p প্লাস q বার প্লাস r প্রাইম প্লাস s, এটাই দেয়া আছে। ধরো আমাকে এটা বলছে হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, POM, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে আনতে। তো POM মানেই হচ্ছে ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম মানে কি, প্রত্যেকটা ইনপুটের সামেশন হবে, মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, মানে প্রত্যেকটা জায়গায় এরকম করে চারটা জিনিসই তোমার সামেশন থাকবে। তো খেয়াল করে দেখো যে আমার যে গিভেন ফাংশন আছে তার মধ্যে শুধুমাত্র এই জায়গায় কিন্তু চারটা ইনপুটই আছে, তার মানে এটাতে তোমার হাত দেওয়ার কোনো দরকার নেই, যা আছে তাই। বাট আগের যে দুটো সেটাকে শুধুমাত্র সিম্পলিফাই করতে হবে, কারণ আগের দুটো দেখো পি কিউ আর আছে, এস নাই, এখানে কিউ আর এস আছে, পি নাই, তাই না? আচ্ছা, তার মানে ফার্স্টটাতে এখানে যেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে এস আনতে হবে, আর এখানে যেটা আনতে হবে পি আনতে হবে, এবং এমন ভাবে আনতে হবে যেন ফাংশনটা যেন চেঞ্জ না হয়। এখন কিভাবে আনা যায়, তাহলে এখানে আমি দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট অফ অল এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স, এটা আমরা জানি, তার মানে আমি ধরে নিতে পারি যে প্রত্যেকটার সাথে একটা করে জিরো অ্যাড আছে, তাই না? পি প্লাস কিউ প্লাস আর, তার সাথে একটা জিরো আছে ধরে নেওয়া যাক, আর ওই দিক থেকে হচ্ছে কিউ প্লাস প্লাস আর প্লাস এস প্রাইম, এর সাথে একটা জিরো আছে, আর পি প্লাস কিউ বার প্লাস আর প্রাইম প্লাস এস, এটা ধরে নিই। আগে ছিল ওয়ান, এখন জিরো। তো এখন জিরোটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, খেয়াল করে দেখো যে একটু আগে কনসেপ্ট এক্স ইন্টু এক্স বার ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি, তাই না? এই কনসেপ্ট অনুযায়ী যেখানে যেটা মিসিং সেটা নিয়ে আসি। এখানে পি প্রাইম প্লাস কিউ প্লাস আর আছে, মিসিং কি এস, সেটা এস ইন্টু এস প্রাইম লিখে ফেললাম। কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। সেকেন্ডটাতে কিউ প্রাইম প্লাস আর প্লাস এস প্রাইম, এখানে পি মিসিং, আর পি প্লাস কিউ প্রাইম প্লাস আর প্রাইম প্লাস এস এজ ইট ইজ থাকলো। ওকে, তো নিয়ে আসার পর এখন এখানে ওই এক্স্যাক্টলি আগে মানে আগের মতো আমরা একটু আগে যে ফর্মুলাটা লিখছি আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেখানে তোমার এস ইন্টু এস প্রাইম আছে, কিন্তু এখানে শুধু তো এস থাকতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু, আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, তো ওই ফর্মুলা দিয়ে যদি ভেঙে দেই, এন্ড আমি এখানে যদি ধরো যদি কনসিডার করি যে এই পার্টটুকু হচ্ছে এক্স আর এস হচ্ছে ধরো ওয়াই, আর এস বার যদি হয় জেড, তাহলে কম্পেয়ার করি, এক্সটা সব জায়গায় কমন, সো পি প্লাস কিউ বার প্লাস আর প্লাস এস ইন্টু পি প্রাইম প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্রাইম। কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। ওকে, তাহলে পরের দুটো তাহলে সেম, কিউ প্রাইম একটু সাজায় লিখতে পারো আর কি, পিটা আগে লিখতে পারো পরেরটাতে, যেহেতু আমরা পি কিউ আর এর সিকোয়েন্স মেইনটেইন করতেছি, সেখানে পি প্লাস কিউ প্রাইম প্লাস আর প্লাস এস প্রাইম, এটা ইনটু দিয়ে নিচে চলে আসি, পি প্রাইম প্লাস কিউ প্রাইম প্লাস আর প্লাস এস প্রাইম থাকলো, আর আগে থেকে পি প্লাস কিউ প্রাইম প্লাস আর প্রাইম প্লাস এস তো আগে থেকে আছে। এই দেখো, একদমই সিম্পল। এখন এরপর আসার পর যদি দেখো যে দুটো টার্ম যদি কমন হয়ে আসছে, তাহলে আলটিমেটলি ওই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। যদি এমন হয় যে দুটো টার্ম সেম, তাহলে সেটাকে একটা টার্মে আনতে পারো। বাট এখানে কি দুটো টার্ম কি সেম, কি কোথাও আছে পি প্রাইম কিউ এখানে আছে না? না, মনে হয় দুটো টার্ম মনে হয় সেম, কোথাও মনে হয় নেই স্যার, তাহলে এখানে এই ফাউন্ডেশন।
তো কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে আমরা আরো কন্টিনিউ করি। তাহলে একটু আগে যে ম্যাথটা করা শুরু করছিলাম এই এসও পিওএম, এটার দিকে তাহলে আমরা এবার একটু যাই। ওকে, আমরা যদি এটার দিকে যদি যেতে চাই, তাহলে ধরো আমরা একটু আগে ফাংশনটাই লিখি যে এফ ইকুয়াল টু কি দেওয়া ছিল, কি ছিল, এবি প্লাস সি মনে ছিল না? এবি প্লাস সি, ওইদিকে মনে হয় ছিল বি প্লাস, মনে হয় ওখানে দেওয়া ছিল এ বার বি বার সি, এরকমই ছিল। এটাকে এসওএম এ যেতে হবে, এটাকে এসওএম এ যেতে হবে। Okay. তো একটু আগে ফাংশনটা থেকে এই ফাংশনটা একটু ডিফারেন্স আছে। তো এক কাজ করি, আমরা আগে এখান থেকে একটু করতে পারি যে আমরা দেখো একটু আগে সিম্পলিফাই করি, এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আমরা আগের একটা ফর্মুলা জানতাম তাই না? তাহলে খেয়াল করে দেখো যে এখানে বি আছে, এখানে কিন্তু বি বার আছে। তাহলে আমি যদি বি কে যদি কম্পেয়ার করি, বি যদি হয় আমার, যদি হয় এক্স, আর এই এ বার সি যদি হয়ে যায় ওয়াই, তাহলে আমি ফাংশনটাকে ফার্স্ট স্টেজে রিডিউস করে যদি এরকম করে নিয়ে আসি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, বি কন্ডিশন বলে কি এক্স প্লাস ওয়াই, তার মানে বি প্লাস এ বার সি। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? সো এক্স্যাক্টলি ফর সাইড নোটটা দিয়ে দিই, এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দেখো এই কয়েক টাইপেরই পসিবল, আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে করাই দিচ্ছি, একদমই সিম্পল হয়ে যাবে। আর ধরো তোমার এখানে যেটা আছে, এরপর এখন এখানে কোন ফর্মুলা ইউজ করবো স্যার? আমার ধরো দরকার ছিল এখানে এ বি প্লাস সি, কারণ আমি আলটিমেটলি যে ফাংশনটা একটু আগে দেখলাম, একটু আগে যে গিভেন ফাংশন ছিল, ওখানে এ প্লাস বি সি প্লাস ডি এরকম ফর্মে দেওয়া ছিল, কোথায় কোনটা মিসিং সেই অনুযায়ী আমি ইনপুট বসাতাম। কিন্তু স্যার আমার ইনপুট এখন যে ফাংশনটা আছে সেটা তো স্যার ওই রকম ফর্মের না। তাহলে আমি এক কাজ করি, এখনকার ফাংশনটাকে আগে ওরকম ফর্মে নিয়ে যাই, তারপর সেখান থেকে মিসিং গুলো অ্যাড করব। তো ওই ফর্মে নিয়ে যেতে গেলে কি করতে হবে, ওই যে একটু আগে আমি ফর্মুলা লিখছিলাম, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। আমার এই ফর্মুলাটা দেখো, এর ফর্মুলা খুবই সুন্দর ফর্মুলা, যে এরকম ফর্মকে তোমার এই পিওএস ফর্মে নিয়ে যেতে পারে। তাহলে এটা অ্যাপ্লাই করি, তাহলে সি প্লাস এ ইন্টু সি প্লাস বি হবে, তার মানে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি এখানে হবে, আর ওখানে হবে এ প্রাইম প্লাস বি ইন্টু এ বি প্লাস সি হবে। কারো কি বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? No, এবং sir. খেয়াল করে দেখো বি প্রাইম বি প্লাস সি কিন্তু দুই জায়গায় চলে আসছে তাই না? তো আমরা যদি দুই জায়গায় যদি আসে, আমরা জানি এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স, এই কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার হয়ে যাচ্ছে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্রাইম প্লাস বি। এবার আসো, এবার দেখো যে কোথায় কোনটা মিসিং। এখানে ইনপুট কোশ্চেন দেয়া ছিল যে এবিসি দেয়া ছিল, আমি এটা লিখিনি। এই টাইপের গুলোতে সবসময় তোমাকে ইনপুট বলে দেয়া থাকবে, এই টাইপের কোশ্চেনে তোমাকে সব সময় বলে দেয়া থাকবে যে ইনপুট কয়টা বিটের, কারণ ইনপুট কয় বিটে তোমাকে যদি বলে দেয়া না থাকে, ম্যাথ তো আলটিমেটলি যেহেতু তোমার কোন কোন ইনপুট মিসিং এটা যেহেতু দেখতে হবে তাই না? তো আমার কাছে মনে হয় এখানে আমরা মিনিমাম নাম্বারের ইনপুটের দিকেও যাবো, বা এখানে আমি বলেই দিব এখানে এবিসি। তাহলে আসি, এখানে মিসিং আছে কে, বি, তাহলে এ প্লাস সি ইন প্লাস বি ইন্টু বি বার। ওকে, তারপর এখানে মিসিং আছে কে, এ, সো বি প্লাস সি ইন্টু, সরি প্লাস এ ইন্টু এ বার। এখানে মিসিং আছে কে, এ প্রাইম প্লাস বি ইন্টু সি প্রাইম, তাই না? তো সবই যদি হয়ে যায় আলটিমেটলি, তাহলে এখানে ভেঙে দিই এক্স্যাক্টলি আগের ফর্মুলা। এখানে তুমি সাইড নোট দিতে, এখানে সাইড নোট প্রত্যেকটাতে দিবে এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়াল টু 0, আর এখানকার সাইড নোট হবে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এটা আমি তো পুরোটা কমপ্লিট করবো না, ফার্স্টটা দেখে দিই। ফার্স্টেরটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্রাইম প্লাস সি, ডট 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 যা আসবে। বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আমি No, sir. আর একটা ম্যাথ করে আজকে ছেড়ে দিব, কারণ এই টাইপের ম্যাথ তো এটা বেশিক্ষণ লাগবে না। বাট ওই ম্যাথটা করানোর আগে আমরা ডিফারেন্ট টাইপের দেখে নিলাম, আর একটু একটু রিভিউ দিয়ে নি যে সোফার আমরা কনভার্সন কত টাইপের দেখলাম। তো আমরা সোফার যা যা কনভার্সন দেখে আসলাম, আমাদের ধরো একটা ফাংশনকে যখন এরকম যদি দেয়া ছিল এস বি প্রাইম সি ডি প্রাইম প্লাস এরকম ডট, এখানে আমরা যদি এখান থেকে এই এসওএম সাম অফ মিন টার্মে নিয়ে যেতে গেলে মিসিং প্যারামিটার গুলো অ্যাড করছিলাম। কোনো কারণে যদি অরিজিনাল দেয়া ছিল এসওপি, সেখান থেকে এসওএম এ গেলাম। বাট কোনো কারণে যদি ইনপুটটা যদি মিক্সড থাকে, যে এসওপি পিওএস এর যদি মিক্সড থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম যে ম্যাথটা করছিলাম, এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এরকম দেয়া ছিল, তাহলে আমরা সেটা করছি কি, আগে নর্মালি হচ্ছে সিম্পলিফাই, নর্মাল প্রসেসে সিম্পলিফাই করে এই এসওপি ফর্মে গেলাম, তারপর এসওপি ফর্ম থেকে আমরা আর কি এসওএম ফর্মে গেলাম, এটা শুরুতে করলাম। এরপর
পিওএম এর দিকে যদি আসি তাহলে আমাদের ফাংশন দেওয়া ছিল হয়তো a প্লাস বি বার ইন্টু বি প্লাস সি বার। তো কোথায় কোনটা মিসিং আছে সেটা দেখে আমরা সেটাকে কনভার্ট করলাম, বা কোনো কারণে ফাংশনটা যদি আমাদের একটু আগে যেটা করলাম যে মিক্সড যদি থাকে, যদি ফাংশনটা যদি মিক্সড থাকে লাইক এসওপি বা পিওএস, যেমন একটু আগে যে ফাংশনটা আমরা করলাম যে বিসি প্লাস এ ইন্টু বি প্লাস এ বার বি বার সি, মিক্সড ফর্মে যদি থাকে তাহলে আমরা মিক্সড ফর্মটাকে ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলিফাই করে তারপর সেই সিম্পলিফাইড যে ফর্মটুকু আছে সিম্পলিফাই ফর্মটাকে আগে সিম্পলিফাইড পিওএস এ নিয়ে যাব, তারপর সেখান থেকে পিওএম এ যাব, যেটা আমরা একটু আগে করলাম। তো ওই রকম শেপেরই আমি লাস্ট একটা ম্যাথ করাই দিই, এটা কোনো এক্সামে আসছিল, আমি মোটামুটি প্রতিটাই হচ্ছে মানে কোনো না কোনো ট্রাইমিস্টারে কোশ্চেনে আসলে আসছে। তো ধরো এবার তোমাকে ফাংশন দেওয়া আছে f ইজ আ ফাংশন অফ a, b, c ইকুয়াল টু, আমরা শুরুতে যে ফাংশনটা এটা করছিলাম ac প্রাইম প্লাস bc প্লাস a প্রাইম b প্রাইম, এটাকে আমরা SOM এ কনভার্ট করছিলাম, বাট ধরো এই ফাংশনটাকে এবার তোমাকে POM এ কনভার্ট করতে বলবো। তাহলে খেয়াল করে দেখো যে পিওএম এ কনভার্ট যদি এই ফাংশনটাকে যদি আমরা যদি পিওএম এ যদি কনভার্ট করতে চাই, আমরা নর্মালি জানি যে পিওএস থাকলে সেটাকে আমরা পিওএম এর দিকে যেতে পারি, বাট এটা তো পিওএস না, এটা একটা তোমার ধরো মিক্সড ফর্ম। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আগে সিম্পলিফাই করে আগে পিওএস ফর্মের দিকে যেতে হবে। তো সিম্পলিফাই করে যদি আমরা যদি পিওএস ফর্মের দিকে যেতে চাই তাহলে আগে দেখি যে এখান থেকে কি কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক কাজ করি, আমরা ওই সবকিছুতে আমাদের কনসেপ্ট থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। কারণটা খেয়াল করে দেখো এই ফর্মুলাটার কাজ কি, এই যে ওয়াই জেড যে আছে এখানে দেখো দুটো করে টার্ম প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টকে সে ভেঙে এই তোমার পিওএস এর দিকে নিয়ে যায় এই ফর্মুলাটা। এই জন্য এই ফর্মুলাটা খুবই সুইটেবল যদি তোমার এই ফাংশন দেওয়া থাকে যেটাকে পিওএস এ যেতে হবে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এই পর্যন্ত এটাকে এক্স নাম দেই, এ প্রাইম কে নাম দেই ওয়াই, বি প্রাইম কে নাম যদি দেই আমরা যদি দেই হচ্ছে কত জেড দেই, তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাচ্ছে এসি প্রাইম প্লাস বিসি প্লাস এ প্রাইম ইনটু এসি প্রাইম প্লাস বিসি প্লাস বি প্রাইম। দেখো যদিও শুরুতে কোনো ধরনের কোনো প্রোডাক্ট ছিল না, সরি মানে এরকম প্রোডাক্ট ছিল না, কিন্তু এই ফর্মুলা ইউজ করে কিন্তু প্রোডাক্টে যাওয়া যাচ্ছে। হয়ে গেলাম। এরপর এক কাজ করি, এখানে এই ফাংশনটাকে এখন তুমি চাইলে এরপর নিজের মতো করে এখান থেকে তুমি সিম্পলিফাই করতে পারো। আগে সিম্পলিফাই করে নিতে পারি এই ফর্মুলা দিয়ে এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। খেয়াল করে দেখো এখানে এ প্রাইম আছে আর এখানে আছে তোমার হচ্ছে এ, তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্রাইম প্লাস সি প্রাইম প্লাস বিসি। এটা নিয়ে কি কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? সেকেন্ডটাতে আমরা যদি সেকেন্ডে ধরো এখানে এ সি প্রাইম একটু জায়গা খোঁজ, এই 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 দুটোর মধ্যে যেটা টার্ম ফ্রি আছে সেটা রেসপেক্টে, কারণ এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তো একটা টার্ম ফ্রি থাকতে হবে। এখানে যে বি প্রাইমটা ফ্রি আছে বি প্রাইমকে এটার সাথে যদি অ্যাড করে দাও তাহলে খেয়াল করে দেখো এসি প্রাইম থাকলো প্লাস ওখানে হবে বি প্রাইম প্লাস সি। তাহলে দেখো এই যে দেখো তোমার পিওএস ফর্মের দিকে প্রত্যেক জায়গায় একটা একটা করে আসতেছে। ওকে, তাহলে এবার এক কাজ করো, এখানে এ প্রাইম আছে এখানে সি প্রাইম আছে এখানে কিন্তু সি আছে তাই না, সি প্রাইম থেকে সি, তাহলে আমরা লিখতে পারি সি প্রাইম প্লাস বি, আমি সাইড নোট ওই সেম এক্স প্লাস এক্স বার ওয়াই, আর এটাকে যদি লিখতে চাই তাহলে দেখো এখানে সি আছে এখানে আছে সি প্রাইম, তার মানে হয়ে যাবে সি প্লাস এ, তার মানে হয়ে যাবে এ প্লাস বি প্রাইম প্লাস সি। দেখো এরকম ফর্ম দেওয়া থাকলে যে শুধু এই দুইটা ফর্মুলা দিয়ে কিন্তু করা যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার যেটা আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে তোমার বলা যেতে পারে এসওএম থেকে কিভাবে পিওএম এর দিকে যাওয়া যায় সেটা। আর উল্টোটা যদি করতে হয় পিওএম থেকে যদি এসওএম এর দিকে যদি যেতে হয় তাহলে সিম্পলি তুমি সেটাকে এক্সপান্ড করে দাও, সিম্পলি এক্সপান্ড করে দাও হয়ে যাবে, যেটা আমরা একটু আগে তো করলাম। যেমন আমরা একটু আগে করলাম না যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বার ইন্টু ওয়াই প্লাস জেড বার, ধরো এটাকে যদি তোমার বলতো যে পিওএম এ যাও তাহলে আগে ভেঙে দাও, একটু আগে এটা তো করেই ফেলছে, আগে ভেঙে দাও তারপর সব আগের মতো ক্যালকুলেশন। তো বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? আজকে আমরা অনেক কিছু পড়াই ফেললাম, আসলে আমি একটু রেকমেন্ড করবো একটু আজকে ক্লাস শেষে একটু ভালো মতো আজকে ভিডিওটা দেখো আর পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি দেখে নিও, কারণ আজকে আমরা অনেকগুলো টপিক কভার দিয়ে ফেলছি, প্রচুর টপিক কভার দিয়ে ফেলছি। সো একটু মাথায় রেখো, আর ক্লাস টেস্টের ডেট তো দেই আছে 11 তারিখে, সিলেবাস ওই পিডিএফ এর মধ্যেই আছে, এটা দেখতে পারবো। ওকে, সো আমার কাছে মনে হয় যে আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আজকে এ পর্যন্ত রাখতে পারি। কারো যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো, আর যদি কিছু বলার না থাকে তাহলে আই গেস লিভ নিতে পারো এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sir, second